আজকের লেকচারে আমরা শুরু করব ম্যাগনেটিক ডিস্ক আর্কিটেকচার। এটাকে আমরা নরমালি বলে থাকি হার্ড ডিস্কও বলে থাকি। তোমরা মোটামুটি এই ছবিটা স্ক্রিনে দেখে বুঝতে পারছো যে জিনিসটা হয়তো তোমরা দেখেছো, আগে দেখোনি তা না। এটাকে আমরা হার্ড ডিস্ক বলেও কিন্তু আমরা চিনি। হার্ড ডিস্কও দু ধরনের হয়, আমাদের ল্যাপটপ এবং কম্পিউটার বা যে ডেস্কটপ বলা হয় তার মধ্যে লাগানো হয়, সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারনাল হার্ড ডিস্ক। এই ছবিগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইন্টারনাল হার্ড ডিস্ক কোনো ব্যাপার না, আমি IHDD লিখে দিলাম এখানে, ইন্টারনাল হার্ড ডিস্ক কথাটার মানে। আবার আমাদের এক্সটার্নাল হার্ড ডিস্কও হয়, যেটা তোমরা নর্মালি কিনে তোমরা পোর্টেবল ডিস্ক হিসেবে ইউজ করো অ্যাজ আ স্টোরেজ ডিভাইস, তোমরা টেম্পোরারি এধার থেকে ওধার নিয়ে যেতে পারো। তো এরকমও কিন্তু কনসেপ্ট হয়, বাট এদের যে পুরো জনারের আর্কিটেকচারটা কিন্তু সেম। আমরা এই লেকচারে এটাই ডিসকাস করব যে ম্যাগনেটিক ডিস্ক বলতে পারো বা হার্ড ডিস্ক বলতে পারো, এদের আর্কিটেকচারটা ভেতরে কিভাবে জিনিসগুলো রয়েছে। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা কিন্তু জিনিসগুলো ব্যবহার করেছি, ভেতরে কিভাবে এদের ডেটা রিড রাইট হচ্ছে, ভেতরে কিভাবে জিনিসগুলো রয়েছে, এটাই কিন্তু আমরা এই লেকচার থেকে শিখবো। পুরো একটা লেকচার থেকেই পুরো ডিটেলসটা শিখবো, এবং এদের অ্যাক্সেস টাইম, ডেটা কিভাবে অ্যাক্সেস হয়, এগুলো সব বিভ্রান্ত জিনিসপত্র যেগুলো আছে, ডিটেলাইজেশন গুলো কিন্তু আমরা এই লেকচার থেকে ধরে ধরে শিখবো। ঠিক আছে, ভিডিওটা একটু বড় হবে, প্রথম থেকে আমি বলে দিলাম যারা ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট থেকে দেখছো একটু বড় হবে, কারণ তুমি পুরো জিনিসটাকে ডিসকাস করবো একটা ভিডিওর মধ্যে, কোনো স্পিড ভিডিও করবো না। তোমাদের কনসেপ্টটা যাতে একটা ভিডিও দেখলেই পুরো হার্ড ডিস্কের ভিতরে কিভাবে কাজ হয় তোমরা একদম এই ভিডিও দেখেই তোমরা কিন্তু বুঝে যাবে। তো দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা আমি ছবি দিয়ে দিয়েছি, দুটোই কিন্তু একটা ইন্টারনাল হার্ড ডিস্কের ছবি আমি নিয়ে এসেছি। মার্কেট থেকে অনেক সময় তোমরা কিনেছো, মানে কিনেছো হয়তো তোমরা জানো। তো আমি প্রথমে এটাকে দেখে তো বুঝতেই পারছো যে আমাদের যে রাইট হ্যান্ড সাইডে যে ছবিটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা ইন্টারনাল হার্ড ডিস্ক, যেটা বললাম। এই হার্ড ডিস্কটার উপর দেখতে পাচ্ছ না লোহার একটা কেস বা সাইডে প্লাস্টিক, আর এখানে হচ্ছে পোর্ট গুলো রয়েছে তার লাগানোর মতন। এইভাবে জিনিসটা পাওয়া যায় মার্কেটে। এটা 8 টিবির একটা এক্সাম্পল আমি দেখেছি, WD11 এর এটা হার্ড ডিস্ক দেখতে পাচ্ছ, লেখা WD ব্ল্যাক। যাই হোক, তো আমরা এটা 8 টিবির একটা হার্ড ডিস্ক মোটামুটি। আর এই পরে দেখতে পাচ্ছ এর ভেতরটা, যখন আমি এই এই 4টে স্ক্রুকে যদি এখান থেকে খুলে দেওয়া হয়, খুলে দিলে দেখতে জিনিসটাকে এই রকম হয়, যেটা ডান দিকের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। ধরে ক্লিয়ার করবো। এর আবার আমরা এই যে প্রথমে যেটা মার্কেটে পাওয়া যায় সেটাকে প্রথমে দেখাই, এটা দেখলে হয়তো তোমরা বুঝবে না। তো দেখতে পাচ্ছ এখানে একটা কি রয়েছে, এখানে একটা হিসাব মতন ভালো করে দেখে নাও। আমি যখন তোমাদের যখন এই ছবি দেখবো, ড্রয়িং ছবি দেখবো, তখন তোমার জিনিসটা বুঝতে অসুবিধা হলে কম্পেয়ার করতে পারবে তোমরা। জাস্ট এখন থেকে দেখো, এই যে দেখতে পাচ্ছ উপরে সিডির মতন ছোট ছোট সিডি, আমরা তো নর্মালি সিডি কিনেছো 10 টাকা দিয়ে, সিডি ডিভিডি পাওয়া যায় বাইরে, মোটামুটি কিনেছো। এগুলো হচ্ছে ছোট ছোট সিডি, দেখতে পাচ্ছ গোল গোল দেখতে পাচ্ছ, দেখো আমি গোল গোল করে দেখালাম তোমাদের। এগুলো ছোট ছোট সিডি। এখানে একটা গল্প রয়েছে, দেখো দেখলে বুঝতে পারবে, এটা ইয়েলো কালার একটা গল্প রয়েছে। এই গল্পটাকে বলা হয় রিড রাইট হেড বলা হয়, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ রিড রাইট হেডটা একটা লম্বা মতন জিনিসের সঙ্গে কানেক্ট হয়েছে, এটাকে বলা হয় অ্যাকচুয়েটার আর্ম বলা হয়, ঠিক আছে। এসিসি লিখে দিলাম, এটা অ্যাকচুয়েটার আর্ম, যেটা কিনা রিড রাইট হেডকে ধরে আছে। আর এই যে গোল গোল গুলোকে সিডি বলবে না তোমরা, নর্মালি আমি সিডি বললাম, এটাকে বলা হয় প্ল্যাটার বলা হয়। কি বলা হয়? প্ল্যাটার, বা অনেক সময় তোমরা প্লেট বলেও এটাকে বলতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার এখানে এরকম অজস্র হয়, যত তোমাদের এই সাইজটা বাড়বে, যেরকম আমি যখন ছবি যদি 8 টিবির কথা বলেছি, এবার ধরে নাও তোমাদের 8 টিবির জায়গায় তোমরা 16 টিবি ইউজ করছো, হতে পারে। যাতে 8 টিবির বড় আর হার্ড ডিস্ক মোটামুটি এখনকার মার্কেটে হয় না। তো এইটুকু বুঝতে পারছো যে যদি কম হয়, যদি এটা 4 টিবি হয়, তাহলে এই নাম্বার অফ প্ল্যাটার, যেটা এখানে ভালো করে দেখলে বুঝতে পারবে, এই সাইডটা দেখলে এখানে কিন্তু একটা প্ল্যাটার নেই, এখানে কিন্তু মোর দেন এই প্লেট বা প্ল্যাটার যাই বলো না, একটা এরকম সার্কুলার সিডি, ঠিক আছে। এটার ভেতরে আর্কিটেকচারটা আমরা আরেকটা ডায়াগ্রামেটিক কনসেপ্ট দেখবো, যেটা এটা অ্যাকচুয়ালি কিভাবে রয়েছে, চিন্তার বিষয় নেই, বাট আইডিয়াটা এখান থেকে ক্লিয়ার করে নাও। তো এখানে মোর দেন 1 থাকে, এরকম 5-7খানা থাকে, 5-7খানা এরকম প্ল্যাটার কিন্তু হিসাব মতন থাকে। আর দেখো এটাকে সুন্দর করে একটা মেটালিক কেসে বা প্লাস্টিক বা মেটাল কেসে প্রোটেক্ট করা হয়। এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা, আর্কিটেকচার শুরু হওয়ার আগে বলে দিই তোমাদের, ভালো লাগবে। যে যখনই আমাদের যারাই তোমাদের ল্যাপটপ ইউজ করো, তোমরা যাদের এই হার্ড ডিস্ক ওয়ালা ল্যাপটপ ইউজ করো, যদি একবার তোমাদের ল্যাপটপ পড়ে যায়, হার্ড ডিস্ক ক্র্যাশ করে যায়, অনেক সময় আমরা কথাটা বলি হার্ড ডিস্ক ক্র্যাশ করে যাওয়া, হার্ড ডিস্ক ক্র্যাশ করে গেছে, এই কথাগুলো কিন্তু খুব টার্মস আমরা ইউজ করি, কিন্তু কখনো বুঝি না অ্যাকচুয়ালের মানেটা কি। একটা ওয়ার্ড বলতে হয়, বলে দিই, বাট কখনো ভেবে দেখি না যে ওটার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে। ক্র্যাশ করে দেওয়া মানে হচ্ছে, বলে দিই, এই যে দেখতে পাচ্ছি এই প্ল্যাটার গুলো, এই প্ল্যাটার বা প্লেট তোমরা যাই বলো, এর মধ্যে কিরকম জিনিস থাকে আমি বলবো, এর মধ্যে কি থাকে। কখনো কখনো এই প্লেট গুলোর উপরে কিন্তু ক্র্যাক পড়ে যায়,
ক্র্যাক পড়ে যায়, ক্র্যাচেস চলে আসে, তখনই কিন্তু আমাদের এই হার্ড ডিস্কটাকে বলা হয় ক্র্যাশ করে গেছে। ভেঙে কিভাবে যায়, এতটা প্রোটেকশন তো দিয়ে দেওয়া হয়, কিন্তু কোনোভাবে যে জার্কিং এ যে ফোর্সে তোমার যে পরে হাত থেকে বললে কি হলো, তো সঙ্গে সঙ্গে এটা ক্র্যাশ করে যায়। ক্র্যাশ করে যাওয়ার ভেতরে কিরকম ভাবে জিনিস থাকে আমরা যত এগাবো তখন বুঝতে পারবো যে ক্র্যাশ করে গেলে কি প্রবলেম হয়, আমি তখন কানেক্ট করবো। জাস্ট এখন এই ব্যাপারটা উজ্জ্ব করলাম, তোমাদের মনে প্রশ্ন জাগলো, এবার আমি যত এগাবো এই প্রশ্ন তোমাদের কিন্তু ক্লিয়ার হতে হতে থাকবে। তার সাথে একটা এখানে জিনিস থাকে, একটা মোটর থাকে, ঠিক আছে, যে মোটরটা রেসপেক্টে কি হয়, এই হার্ড ডিস্ক গুলো ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে বা ক্লকওয়াইজও হতে পারে, ডিপেন্ড আপন দা কোন ম্যানুফ্যাকচারিং করছে, বাট ডিরেকশনটা কিন্তু প্রত্যেকটা দিকে কোনোদিন এরকম ফিক্স বলতে পারবে না যে ক্লকওয়াইজ ঘুরছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, বাট এটা কিন্তু ঘুরে মোটরটার সাহায্যে এই প্লেটগুলোকে ঘুরে, এবং প্লেটগুলো ঘোরার পথে এটাকে রিড এবং রাইট কিন্তু এইভাবে হতে পারে। এবার গল্পটা হচ্ছে এখান থেকে যে দেখতে পাচ্ছ এটা রিড রাইট হেডটা, এটা রিড রাইটে কখনো কোনো ভেতর দিকে আসে আর কখনো কোনো বাইরের দিকে যায়। এই যে দেখতে পাচ্ছ এই গোলটা, এই গোলটার সাহায্যে এটাকে মুভ করতে পারে, মানে এই অর্ডার মুভমেন্ট কিন্তু হয়, ঠিক আছে। এই গোলটা এমনি তো এই প্ল্যাটার গুলো তো ঘুরতেই থাকছে, মোটরটা যখনই অন হয় এটাকে ঘুরতে থাকে, আর এটা কিন্তু আমাদের রিড রাইট হয়। যারা ব্যবহার করে থাকো এই হার্ড ডিস্ক ওয়ালা বা এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউজ করছো বা হার্ড ডিস্ক বা ল্যাপটপ ইউজ করছো, তোমরা যদি হার্ড ডিস্কের পোর্শনে যখন ল্যাপটপ অন করে যদি হাত রাখো, দেখবে ধপ করে ঘুরছে একটা আওয়াজ তোমরা কিন্তু পাবেই। এই যেই বোঝায় যে তোমার মোটরটা চলছে আর এগুলো ঘুরছে। আর এই যে দেখতে পাচ্ছ এই কালো রঙের এই ইয়েলো কালারে যেটা বারবার দেখাচ্ছে, এটা হচ্ছে রিড রাইট হেড, যেটার সাহায্যে কিন্তু আমরা ডেটাকে রিড রাইট বা অ্যাক্সেস করতে পারি। আর এই যে দেখতে পাচ্ছ এটাকে বলে অ্যাকচুয়েটর আর্ম, যেটা বললাম আমি, সেটা কিন্তু মুভমেন্ট করে টু অ্যান্ড ফ্রো, মানে ভেতর দিকে ঢোকে সাইকেল, যেটা সার্কেল ধরো, মানে এরকম ভাবে ধরো সার্কেলের এই ডায়ামিটারের মাঝখান দিকে ঢুকবে, ডায়ামিটার অব্দি, আবার এটা আবার বাইরের দিকে চলে যাবে, এইভাবেই কিন্তু কাজটা হয়, ঠিক আছে। এবার আরো ডিটেলস আর্কিটেকচার আমরা করবো, চিন্তার বিষয় নেই, জাস্ট এটা এই যখন মার্কেটে জিনিসটা এটা পাওয়া যায় তার একটা ওভারভিউ কিন্তু আমরা রাখলাম, যে দেখতে এরকম হয়, একটা প্রোটেক্টিং কেস থাকে দেখতে পাচ্ছি, যেটা প্লাস্টিক, মোটা প্লাস্টিক, খুব দামি প্লাস্টিকের কেস থাকে, আর উপরে কিন্তু লোহার প্লেট দিয়ে এটাকে বন্ধ থাকে, লোহার প্লেটটা খুললে দেখতে কিছুটা এরকম হবে, ঠিক আছে। এইবার ডিটেলস যখন আমরা এদের যে মানে যেটা আমরা বাজার থেকে কিনতে পাই তার ছবিটা প্রথমে দেখালাম, তোমরা এখান থেকে একটা আইডিয়া পেলে যে হার্ড ডিস্ক যারা এখনো দেখোনি তারা দেখলে, এবং তোমরা বুঝতে পারলে ভিতরে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো কি কি কাজ করছে। আরো ইন্টারনাল সার্কিট আছে যেটা আমাদের মেনলি অত ডিটেলসে যাওয়ার আমাদের প্রয়োজন নেই, বাট আমরা এখান থেকে একটা আইডিয়া ক্লিয়ার করলাম যে ভিতরে মেন কম্পোনেন্টস কি। তাহলে মেন কম্পোনেন্টস দেখতে পাচ্ছ যে এখানে আমাদের প্লেট গুলো বা প্ল্যাটার্স গুলো হচ্ছে মেন কম্পোনেন্টস, আমাদের এই অ্যাকচুয়েটর আর্ম আর রিড রাইট হেড মেন কম্পোনেন্টস, মোটরটা মেন কম্পোনেন্ট, মোটর ছাড়া ঘুরতে পারবে না, না ঘুরলে কি করে কাজ হচ্ছে না সেটা আমরা এক্সপ্লেন করবো। ঘুরলে কি সাহায্য হচ্ছে, মোটরটা কেন দেওয়া রয়েছে, কেন ঘুরলে কি বৃত্তান্ত, যখন আমরা এটা নিয়ে আরো এগাবো তখন কিন্তু আমরা বুঝতে পারবো। আর এই সিডি গুলোকে ধরে রাখার জন্য একটা এরকম সিলিন্ডার টাইপের সেট দেখতে পাচ্ছি, এই যে দেখতে লোহার যে জিনিসটা আমি আবার এরকম করে দেখালাম, এটা একটা ওয়ান কাইন্ড অফ এরকম দেখতে, আমি পরের ছবিটা আসলে বুঝতে পারবো এই জিনিসটা কি অ্যাকচুয়ালি। দেখো এগুলো তো মার্কেটের জিনিস, এগুলো তো খুলে দেখানো যাবে না কোনো ভাবে, তো এর যে একদম ডায়াগ্রামেটিক ভার্সনটা আমি এর পরের ছবি তোমাদের দেখাবো, দেখলে বুঝতে পারবে যে জিনিসটা অ্যাকচুয়ালি জিনিসটা কিভাবে ভিতরে থাকে, ঠিক আছে। পরের ছবিগুলো চলে এসছে আমাদের, দেখতে পাচ্ছ স্ক্রিনে। এবার এই একটা স্ক্রিনের প্রত্যেকটি ছবি কিন্তু আমি এখানে ধরে ধরে গল্পটা বোঝাবো। দেখো দেখলে বুঝতে পারছো যে আমরা বলেছিলাম যে এই যে দেখিয়েছিলাম যে প্ল্যাটার্স গুলো জিনিসটা দেখতে এরকম হয়, প্ল্যাটারের দুটো সারফেস হয়, একটাকে বলে আপার সারফেস, দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমার ছবিটা, আর এটা হচ্ছে লোয়ার সারফেস। খুব যদি ভুল না বলি একদম ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ। আর এগুলো কি বলে প্ল্যাটার। এবার প্ল্যাটারের একটু গল্প বলি আমরা। এই প্ল্যাটারের যে সারফেস গুলো দেখতে পাচ্ছ, এই সারফেস গুলো আমাদের কি দিয়ে কোটেড থাকে, যার সাহায্যে ডেটাটা রিড রাইট হয়, সেটা বলে দিই একটুখানি। আয়রন ডাইঅক্সাইড যে আমাদের কেমিক্যাল কম্পোজিশনটা আছে, সেই আয়রন ডাইঅক্সাইড দিয়ে এটাকে কোটেড করা থাকে, ঠিক আছে। আমাদের সিডিও মোটামুটি কিছু একটা জিনিস দিয়ে কোটেড থাকে, যেটা স্ক্র্যাচ করে গেলে কাজ হয় না। আর এই প্ল্যাটার গুলো হয় হতে পারে তোমার যে প্লাস্টিক হতে পারে বা তোমার মেটাল হতে পারে, যেটা যেভাবে তৈরি করছে, ঠিক আছে, বা এটা মেটালিক হতে পারে। মানে গল্পটা হচ্ছে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে এগুলো, ঠিক আছে। আমি জাস্ট বলে দিলাম তোমাদের, এটা যেই মানে আমাদের যেরকম সিডনেট বলে একটা কোম্পানি আছে, WT এলিমেন্টস আছে, এবং অনেক মোটামুটি ভালো ভালো কোম্পানি যারা কিন্তু ইন্টারনাল এবং এক্সটার্নাল হার্ড ড্রাইভ বিক্রি করে থাকে। এবার ডিপেন্ড আপন সেই কোম্পানি কোন কোম্পানি তৈরি করছে। বাট এখানে আমাদের কিভাবে কাজ হয় সেটা এটাই বললাম, যে এই প্ল্যাটার্স গুলোর উপরে আমাদের উপরে এবং দুটো সারফেসেই, আপার সারফেস এবং লোয়ার সারফেস, দুটো সারফেসেই কিন্তু আয়রন ডাইঅক্সাইড বলে একটি আমাদের যে কেমিক্যাল কম্পোজিশন সেটা দিয়ে কিন্তু প্রোটেক্ট করা থাকে, মানে এটা লেপে দেওয়া থাকে, ঠিক আছে। এর সাহায্যে কিভাবে ডেটা রিড রাইট হয়,
এই ম্যাগনেটাইজেশন প্রপার্টি দিয়ে কিন্তু ডেটা রিড এবং রাইট হয়। আমি এর নোটসটাও দেখাবো, চিন্তা নেই, জাস্ট এখন বলে দিই, ছবিগুলোকে ক্লিয়ার করে দিই। ভিজুয়ালাইজেশন যদি ভালো থাকে নোটস পড়লে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? নোটসও আছে, নোটসও দেখাবো, চিন্তার বিষয় নেই। এই ম্যাগনেটাইজেশন প্রপার্টি দিয়ে কিন্তু ডেটাকে রিড এবং রাইট হয়। এবার কিভাবে ডেটাকে রিড রাইট হয় যদি সিম্পল বলি, যখন আমরা নর্মালি যখন থিওরি নোটসে যাব তখন বুঝতে পারবো, তখন আরো ডিটেলস জিনিসটা দেখে না, ছবিটা এখন ক্লিয়ার করে নাও, ছোট ছবিগুলো, ইম্পর্টেন্ট কনসেপ্ট গুলো। যে আমরা কিন্তু এখানে যেটা বলতে চাইছি যে এখানে আমাদের প্ল্যাটার যেগুলো দেখালাম ওগুলো, সেই প্ল্যাটার এরকম সিলিন্ড্রিক্যাল কনসেপ্টে অ্যারেঞ্জ থাকে। প্রত্যেকটা প্ল্যাটারে দুটো করে সারফেস হয়, একটা আপার সারফেস, লোয়ার সারফেস। দুটো সারফেস কিন্তু আমাদের হিসাব মতন দুটো সারফেসেই কিন্তু আমাদের আয়রন ডাই অক্সাইড যে বলে কেমিক্যাল কম্পোজিশনটা থাকে। প্ল্যাটার কিন্তু প্লাস্টিকের হতে পারে, মেটালের হতে পারে। ম্যাগনেটাইজেশন প্রপার্টি দিয়ে আমাদের ডেটাকে রিড রাইট কিন্তু কনসেপ্টটা হয়, মানে রাইটিং কনসেপ্টটা যেটা আছে এটা ম্যাগনেটাইজেশন প্রপার্টি দিয়েই হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? এবার দেখতে পাচ্ছ পরের ছবি চলে যায়, যদি 1 নম্বর ছবি হয়, 2 নম্বর ছবি দেখতে পাচ্ছ তোমরা যে এই যে প্ল্যাটার্স গুলোর মাঝখান থেকে একটা স্পিন্ডেল, মানে যেটা দেখালাম ওই আমি যে লাস্ট ছবিতে বড় করে গোল মতন যেটা ছিল মাঝখানে, মিডিল একদম ছিল যে লোয়ার প্লেটের মাঝখানে, ওটা অ্যাকচুয়ালি কি, ওটা লোয়ার লম্বা এরকম একটা স্পিন্ডেলের কথা বলেছে, যেটা কিন্তু প্রত্যেকটি প্ল্যাটারের মাঝখান থেকে পাস করেছে। এই স্পিন্ডেলটা কিন্তু ঘুরে, ঠিক আছে? এই স্পিন্ডেলের সাহায্যে প্ল্যাটার গুলো ঘুরতে পারে। দেখতে ডাইরেকশন দিয়েছে এরকম ভাবে একটা, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে কি ক্লকওয়াইজ, ডিপেন্ড অন দ্য ম্যানুফ্যাকচারের কথা, ঠিক আছে? স্পিন্ডেলটা, এবং এই স্পিন্ডেলের সাথে দেখতে পাচ্ছি এখানে একটু বড় করে বুঝতে পারবে তোমরা। এবার তোমাদের আরো ক্লিয়ার হচ্ছে, দেখতে পাচ্ছি যেখানে দেখতে পাচ্ছি একটা অ্যাকচুয়েটর আর্ম দেখতে পাচ্ছ, এটা খুব ছোট, তাও বললাম এটাকে অ্যাকচুয়েটর আর্ম যেটা বলেছিলাম, ওই যে ইয়েলো কালারের কনসেপ্টটা যে প্রত্যেকটি প্ল্যাটারের জন্য আছে। কিন্তু এই অ্যাকচুয়েটর আর্মটা প্রত্যেকটি প্ল্যাটারের জন্য কিন্তু কি নিয়ে এসছে, এটাকে বলা হয় রিড রাইট হেড। এই ইয়েলো কালারটাই বলা হয় রিড রাইট আমাদের হেড। এই অ্যাকচুয়েটর আর্মের সাথে কিন্তু লিংক থাকে, এটা কিন্তু বলেছিলাম, যেটা আমি বলেছিলাম 2 and 4 মুভমেন্টটা এরকম যেতে পারে, এরকম যেতে পারে। আর এই ডিস্কটা কিন্তু অটোমেটিক এরকম ঘুরলে কিন্তু ডেটা আমাদের রিড রাইট কিন্তু এখান থেকে এই অ্যাকচুয়েটর আর্মের সাহায্যে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে গল্প, যে বড় বলা আছে, দেখো রিড রাইট এর তলাও লিখে দিয়েছি। এই হচ্ছে ইন্টারনাল কনসেপ্ট, এখান থেকে যদি ক্লিয়ার করে নাও তাহলে খুব ভালো। এই অ্যাকচুয়েটর আর্মটা ডায়াগ্রামটিক কনসেপ্ট দেখালাম, এই অ্যাকচুয়েটর আর্মের সাহায্যে কিন্তু আমাদের রিড রাইট ডেটা 2 and 4 মানে ভেতরে মানে ডায়াগ্রাম, মানে আমাদের যে রেডিয়াস ওয়াইজ মুভমেন্ট করতে পারবে, ঠিক আছে? অ্যাকচুয়েটর আর্মটা রেডিয়াস ওয়াইজ, যে আমাদের যে প্ল্যাটারের যে রেডিয়াস, এটা সার্কুলার প্ল্যাটার না, সার্কুলার প্লেট বলতে পারো, তাহলে এটা আমাদের 2 and 4 যে মুভমেন্টটা আমাদের একদম সিম্পলি যদি ভাবো 2 and 4 মুভমেন্ট টু দা রেডিয়াস অবধি যেতে পারে, ঠিক আছে? এই হচ্ছে বেসিক গল্পটা ছিল আমাদের। মোটামুটি 3টে ছবি থেকে আমাদের একটা আইডিয়া পেয়ে গেছি কিরকম ভেতরটা রয়েছে। আমরা নর্মাল ছবি দেখলাম, 3টে আরো ছবি দেখলাম, সেখান থেকে বুঝতে পারলাম যে এর আর্কিটেকচারটা কিরকম ভাবে রয়েছে। এবার এক একটা প্ল্যাটারের মধ্যে কি থাকে সেটা আগে একটু আমরা দেখবো। এইবার আমরা সিঙ্গেল যে প্ল্যাটারের কনসেপ্টটা আমরা তো মোটামুটি ওভারভিউ পুরোটাই পেয়ে গেছি, পুরো ডিটেলসটাই মোটামুটি দেখে নিয়েছি, যেখানে আমাদের কনসেপ্টটা আমাদের কিরকম ভাবে রয়েছে, মানে প্রত্যেকটা প্ল্যাটার কি অ্যারেঞ্জমেন্টে রয়েছে, একটা সিলিন্ড্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট রয়েছে। পরবর্তীকালে যখন নোটসে যাবো তখন তোমরা ভিজুয়ালাইজ করতে পারবে, এগুলো ভালো করে প্রথমে জিনিসগুলো ভিজুয়ালাইজ করিয়ে দিয়ে তারপরে নোটসে গেলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি হচ্ছে। এবার দেখো বলছে যে প্রত্যেকটি যে আমাদের প্ল্যাটার গুলো ছিল দেখেছো, আমরা দেখিয়ে দিয়েছি এরকম প্ল্যাটার্স গুলো ছিল। সব ছবি তো একসঙ্গে আর স্ক্রিনে আনতে পারছি না, ছোট হয়ে যাবে বলে, তো প্ল্যাটার্স গুলো এরকম ছিল। তো প্রত্যেকটি প্ল্যাটার্সে বলেছিলাম আপার সারফেস আর লোয়ার সারফেস আমাদের আয়রন ডাই অক্সাইড দিয়ে কোটেড করা থাকে, যেটাই কিন্তু পরবর্তীকালে ম্যাগনেটাইজেশন প্রপার্টি, এই যে এটাকে ম্যাগনেটিক ডিস্ক বলা হয় কেন, ম্যাগনেটাইজেশন প্রপার্টির জন্যই আমাদের এটাকে রিড রাইট করতে পারি আমরা। তো এই প্ল্যাটার্স গুলো কিন্তু এরকম ভাবে ছোট ছোট একটা কনসেন্ট্রিক সাইকেলস অফ লাইন এটাকে বলা হয়। সিম্পল যখন আমরা নোটসে যাবো বুঝতে পারবো, ইনভিজিবল কনসেন্ট্রিক সার্কেল, মানে দেখতে পাচ্ছ এরকম দাগ টানা রয়েছে। যখন কোনোদিন কোনো খেলার মাঠে যাও দেখেছো তোমাদের এরকম একটা খেলার মাঠে যেটা ফুটবল গ্রাউন্ড হয় তার সাইডে দেখবে একদম রেড স্পট তৈরি করে দেওয়া থাকবে, দৌড়ানো যারা দৌড়াবে তার জন্য একটা ট্র্যাক তৈরি করে দেওয়া থাকে, ওই ট্র্যাকে ওরা দৌড়া 400 মিটার অ্যাকচুয়ালি নর্মালি হয়, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি এরকমই মোটামুটি এই যে পুরো আমাদের যে প্ল্যাটারের উপরে এরকম হচ্ছে ইনভিজিবল এই যে সার্কুলার লাইন গুলোকে এরকম ড্র করে দেওয়া আছে। এই ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি এরকম ইন্ডিভিজুয়াল দেখতে পাচ্ছি, এগুলোকে কি বলা হয়, ট্র্যাক বলা হয়। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? এগুলোকে কি বলা হয়, ট্র্যাক বলে। এটা যেমন ট্র্যাক নাম্বার 1 ধরলাম, এটা ট্র্যাক নাম্বার 2, এটা ট্র্যাক নাম্বার 3, এরকম ভাবে ইনভিজিবল ট্র্যাক কিন্তু আমাদের
করে দেওয়া থাকে প্রত্যেকটি প্ল্যাটারের মধ্যে, চোখে তুমি দেখে বুঝতে পারবে না, ইনভিজিবল। এবার প্রত্যেকটি ট্র্যাকে, এবার দেখতে পাচ্ছ প্রত্যেক, পরের ছবিটা দেখলে বুঝতে পারবে প্রত্যেকটি ট্র্যাক ওয়াইজ এরকম একটা মাঝখান থেকে লাইন এরকম টানা রয়েছে, যেটা বলা হয় সেক্টর বলা হয়। এক একটা ট্র্যাকে যে এইটুকু পোর্শন ছোট ছোট দাগ টানা রয়েছে, মানে ট্র্যাকটাকে আবার ডিভাইড করা আছে, ফার্দার ট্র্যাককে ডিভাইড করেছে। এইটুকু ডিভাইডেন্স গুলো কি বলছে, প্রত্যেকটা ট্র্যাকে এটাকে বলা হয় সেক্টর বলা হয়। এখান থেকে খুব ইম্পর্টেন্ট জিনিস ক্লিয়ার করার, ছবি থেকে বুঝতে পারছো যে যখন এক একটা প্ল্যাটারের মধ্যে এরকম ইনভিজিবল আমাদের সার্কুলার লাইন কাটা আছে এবং সেই সার্কুলার লাইন গুলো ফার্দার ডিভাইড করে দেওয়া আছে, এরকম ভাবে ডিভাইড করে দেখালাম, এইটুকু ডিভিশনে ভাগ করে দেওয়া রয়েছে। ইচ আর এভরি ইন্ডিভিজুয়াল ছোট ছোট যে ডিভিশন গুলোকে কি বলা হয়, আমরা সেক্টর বলেছি। আমাদের ডেটা কিন্তু নর্মালি পুরো ওয়ান সেক্টরে যা থাকে সেটাকে ডাইরেক্টলি আমরা অ্যাক্সেস করি, এবং আমরা যখন রাইট করি তখন একটা সেক্টরকে একবারে রাইট করি, মানে আমরা বাইট লেভেল রিড রাইট করতে পারি না, সেক্টর লেভেল রিড রাইট করতে পারি, মানে পুরো সেক্টরকে হয়তো ডেটাকে আমরা রিড করবো বা আমরা ডেটাকে রাইট করবো, এইভাবে কিন্তু কনসেপ্টটা কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, মোস্ট প্রবাবলি যেটা জেনারেল আমরা যখন অঙ্ক করি আমরা সেক্টরের সাইজ বলে দেওয়া থাকে, তাহলে সেক্টরের সাইজ মানে হিসাব মতন নিয়ম কিরকম হয়, 512 বাইট হতে পারে, 1024 বাইট হতে পারে, এর থেকে বেশি বড় বাই সেক্টর কিন্তু হয় না, ডিপেন্ড করছে কত জিবির আর্কিটেকচার, মানে কত জিবির হার্ড ডিস্ক সেটা ডিপেন্ড করে। বাট ইউজুয়ালি হাইপোথেটিক্যালি বললাম, মানে এই যে সেক্টর গুলো ডিভাইড করা আছে, এগুলো একটা ইন্ডিভিজুয়াল সাইজ হতে পারে, 512 বাইট হতে পারে বা 1024 বাইট হতে পারে, মানে যেটাকে 1 কেবি বলা হয়, বা এটা 2048 হতে পারে আমাদের বাইট, এরকম কিন্তু আমাদের কিছু সেক্টর এরকম সাইজ হয়। বাট আমরা যখন রিড রাইট করি এক একটা সেক্টরকে আমরা ডাইরেক্টলি একসাথে কিন্তু রিড রাইট করি। ঠিক আছে, এই হচ্ছে বেসিক গল্প। তাহলে মোটামুটি একটা আইডিয়া পাচ্ছ যে আমাদের অ্যাকচুয়ালি হার্ড ডিস্কে ল্যাপটপে কি স্টোর থাকে, মেইন ফার্স্ট জিনিস স্টোর থাকে হচ্ছে অপারেটিং সিস্টেম। তোমরা বলো না সি ড্রাইভ, এই যে ডি ড্রাইভ, এগুলো কিসের ড্রাইভ? এগুলো এই যে যখন তোমরা খোলো তোমাদের মাই কম্পিউটারস বা তোমাদের যেখানে আমাদের ফাইল এক্সপ্লোরার গুলো সেকশনটা থাকে, যেখানে দেখানো হয় সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এগুলো কি ড্রাইভ হচ্ছে, এগুলো সবই কিন্তু আমাদের এই যে হার্ড ডিস্কের আমরা এইভাবে ড্রাইভে ডিভাইড করে রেখেছি। তার মানে আমাদের সি ড্রাইভে নরমালি আমাদের অপারেটিং সিস্টেম ইনস্টল থাকে, তার মানে কোনো একটি প্ল্যাটারে রয়েছে। যদি ভেবে দেখো কোনো একটি প্ল্যাটারের মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছ ইউরো কালারের যে পুরো লাইনটা করা ধরে নয়, এই পুরো জায়গায় আমাদের অপারেটিং সিস্টেমটা বসে রয়েছে, এরকম তোমরা ভাবতে পারো। ঠিক আছে, এরকম একটা পুরো ট্র্যাকে হয় না, অনেকগুলো ট্র্যাক লাগে, যদি অনেক বড় জিবির ব্যাপার। তো মোটামুটি একটা আইডিয়া তোমরা পাচ্ছ যে এরকম আমাদের ওয়েস থাকে। এবার বাই চান্স যদি হার্ড ডিস্কটা পড়ে যায় হাত থেকে, তার মানে আমাদের কি স্ক্র্যাচ পড়ে যায়, তা স্ক্র্যাচ করা মানে হচ্ছে ওই জায়গাটা রিড রাইট করতে পারছে না, ডেটাটা মিসিং হয়ে গেছে, তখন ওটা কোরাপ্ট হয়ে যায়, হুট করে দেখতে দেখতে কমটা চলতে বন্ধ হয়ে যায়, এরার অফার সাডেনলি হার্ড ড্রাইভ এরকম দেখায়, একদম বন্ধ হয়ে যায়, কেন ওই পোর্শনটার সফটওয়্যারের পোর্শনটাই নেই, ক্র্যাশ করে গেছে, এই জন্য হয়তো চলে না, পুরো প্লেট খারাপ হয়ে যেতে পারে, পড়ে যাওয়ার পরে পুরো প্লেট ভেঙে যেতে পারে, এরকম হতে পারে। এরকম প্রবলেমে কিন্তু আমাদের তখন বলা হয় হার্ড ডিস্ক কিন্তু ক্র্যাশ করে গেছে। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আর খুবই সূক্ষ্ম জিনিস, এই জন্যই আজকেকার যুগে কিন্তু আমাদের এসএসডি চলে এসেছে। আমরা যখন ফ্ল্যাশ মেমোরি আমাদের লেকচারে পড়েছিলাম তখন কিন্তু আমরা এসএসডি কথাও বলেছিলাম, পুরো ডিটেলস এসএসডি ব্যাপারটা দেখেছিলাম, এরকম ব্যাপার বিস্তারিত। তবে যাই হোক, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল যে আমাদের এই জিনিসগুলো বুঝে গেলাম যে আমাদের কি কি জিনিস হলো, আমাদের প্ল্যাটার স্পেস বুঝলাম, আমাদের স্প্লিন রেট বুঝলাম, অ্যাকচুয়েটর আর্ম বুঝলাম, রিড রাইট হেড বুঝলাম, এবং ট্র্যাকস এবং সেক্টরস এর আইডিয়া কিন্তু আমরা এখান থেকে ছবি থেকে জিনিসগুলো পেয়ে গেছি। এবার আমরা চলে যাবো পুরো ডাইরেক্ট নোটসের উপর। নোটসটাকে একবার ফোকাস করে আমরা কিছু ম্যাথমেটিক্যাল রিজন মানে অঙ্ক করবো, যেখানে আমরা অ্যাক্সেস টাইম ফাইন সব জিনিসগুলো দেখবো, কি করে আমরা অ্যাক্সেস করছি, কি বৃত্তান্ত, মোটামুটি একটা আমরা ওখান থেকে ক্লিয়ার করবো। তো আমরা নোটসটাকে একবার গো থ্রু করে দেখবো, যেটা তোমরা পরীক্ষা হলে লিখবে, তারও একটা আমি উপযুক্ত জায়গা নিয়ে এসেছি তোমাদের, যাতে কোথাও আর কিছু ভাবতে না হয়। তো দেখতে পাচ্ছ ফার্স্টে আমরা ডিটেলসটা দেখবো, যে যা যা পড়লাম, যে জিনিসগুলো আমরা কথা বললাম এই এতক্ষণ ধরে, সেই জিনিসগুলো কিন্তু আমরা নোট ফরমেশন এখানে লেখা আছে। তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যখন যেভাবে আমার ভিডিও এগাবে তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা এটাকে পরবর্তীকালে খাতায় নোটস বানিয়ে লিখে পরবর্তীকালে পরীক্ষায় তোমরা এটা লিখতে পারো। তো কি বলছে, ম্যাগনেটিক ডিস্ক বলছে, দ্য ম্যাগনেটিক ডিস্ক আর ডিরেক্ট অ্যাক্সেস অনলাইন স্টোরেজ সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। তাহলে আমরা ডাইরেক্টলি বলতে পারি ম্যাগনেটিক ডিস্ক প্রথম দিকে, প্রথম কালে যদি কথা বলি, ফার্স্ট কিন্তু আমাদের সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হিসেবে কিন্তু ম্যাগনেটিক ডিস্কে কিন্তু ডিরেক্ট অ্যাক্সেস পপুলারিটি কিন্তু পেয়েছিল, যেখানে ফার্স্ট যে আমরা ডিস্কের কথা ম্যাগনেটিক ওয়েতে যারা ডেটা রিড রাইট হচ্ছে, এবং সেকেন্ডারি ডিভাইস হিসেবে কিন্তু আমরা ম্যাগনেটিক ডিস্কে বা হার্ড ডিস্কে আমরা বলে থাকি। ঠিক আছে, দ্য ম্যাগনেটিক ডিস্ক ইজ আ থিন সার্কুলার প্লেট, দেখুন আমি বলেছিলাম থিন সার্কুলার প্লেট হিসেবে, মেড অফ আইদার অফ প্লাস্টিক অর মেটাল, মেটাল দিয়ে তৈরি বা প্লাস্টিক দিয়ে তৈরি,
with its surface coated with a substance like iron dioxide that record data by the magnetization property বলতে পারো। তাহলে আমি বেসিক কথা বলেছিলাম যে আমাদের যে প্ল্যাটার্স গুলো আমাদের প্লাস্টিকের হতে পারে বা আমাদের সার্কুলার প্ল্যাটার্স বা প্লেট বলতে পারো যেটা প্লাস্টিকের হতে পারে, যেটাকে বলে ম্যাগনেটিক ডিস্কও আমরা বলতে পারি, যে প্ল্যাটার বলতে সেটাকে ম্যাগনেটিক ডিস্কও বলতে পারো। সেটার যে সাবস্টেন্স যে তৈরি হয় সেটা আমাদের প্লাস্টিক বা আমাদের মেটাল হতে পারে এবং তাদের উপর কিন্তু আয়রন ডাই অক্সাইড কোটিং থাকে। যে কোটিংটার সাহায্যে আমরা কি করি, ডেটা রিড রাইট করতে পারি এবং কি প্রপার্টি ইউজ করি, ম্যাগনেটাইজেশন প্রপার্টি ইউজ করে কিন্তু ডেটা রিড রাইট করতে পারি। ডেটা ইজ রেকর্ডেড অন ইট কোটেড সারফেস অ্যাজ আ টাইনি ইনভিজিবল ম্যাগনেটাইজ এবং নন ম্যাগনেটাইজ স্পট রিপ্রেজেন্ট 0 and 1 রেসপেক্টিভলি। কি করে ডেটা রিড রাইট হয়, ইম্পর্টেন্ট এইটুকু ফেস খুব ইম্পর্টেন্ট কথা। ডেটা কিন্তু যে দেখতে পাচ্ছি যে রিড রাইটটা হচ্ছে ডেটা রেকর্ডেড অন দ্য কোটেড সারফেস, এই যে আয়রন ডাই অক্সাইড যে কোটেড সারফেসের উপর ডেটা কিভাবে হচ্ছে অ্যাজ আ টাইনি ইনভিজিবল ম্যাগনেটাইজড এবং নন ম্যাগনেটাইজড স্পট, মানে একটা টাইনি মানে খুব ছোট ইনভিজিবল ম্যাগনেটাইজ হতে পারে বা যেই পোর্শনটা আয়রন ডাই অক্সাইড আয়রন মানে ওই যেই পোর্শনটাকে আমরা ম্যাগনেটাইজ করব সেটাকে আমরা 1 দিয়ে রিপ্রেজেন্ট করব, আর যেই পোর্শনটা আমাদের নন ম্যাগনেটাইজ পোর্শন থাকবে সেটাকে আমরা 0 দিয়ে রিপ্রেজেন্ট। এইভাবে কিন্তু ডেটা কিন্তু এখানে রাইট হচ্ছে। কিন্তু সিম্পল কথা, রেকর্ড করা এইভাবেই হয়। আমরা জানি আলটিমেটলি কম্পিউটার শুধু 0 and 1 ফরমেশনই বোঝে, আর কিছু বোঝে না। যাই হোক না কেন আলটিমেটলি 0 and 1, সেই সূত্রে আমরা ম্যাগনেটাইজ পোর্শনটাকে আমরা 0 দিয়ে রিপ্রেজেন্ট করছি আর নন ম্যাগনেটাইজ পোর্শনটাকে আমরা 1 দিয়ে রিপ্রেজেন্ট করে কিন্তু আমরা বোঝাচ্ছি এটাকে এইভাবে রেকর্ড হচ্ছে। ইট ইউজ স্ট্যান্ডার্ড বাইনারি কোড ইউজুয়ালি দা 8-bit EBCDIC ফর রেকর্ডিং ডেটা। এটা একটা স্ট্যান্ডার্ড একটা আমাদের অ্যাজাম্পশন বলতে পারি, যেটা সাহায্যে আমাদের এই কোডেড ফরমেশন এটাগুলোকে পরবর্তীকালে কনভার্ট করা হয়। এই যে EBCDIC এর ফুল ফর্ম হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। ঠিক আছে, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড বলে দিলাম। এটা একটা স্ট্যান্ডার্ড, যেমন অ্যাসকাই কোড হয়, অ্যাসকি কোড আমরা বলে থাকি মোটামুটি। এটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড কোড, এটাকে মাথায় রেখে কিন্তু এটা কিন্তু আমাদের কি হয়, আমরা ইউজুয়ালি আমরা এটাকে স্ট্যান্ডার্ড রেখে আমরা ডেটা কনভার্সন কিন্তু আমরা করে থাকি। এই হচ্ছে বেসিক গল্প। দ্য ডিস্কস আর স্টোরড ইন আ স্পেশালি ডিজাইন প্রোটেক্টিভ এনভেলপ or several of them are stacked together in a sealed contamination free container। এই কথাটার মানে কি, যেটা আমি প্রথমেই বলেছিলাম যখন এই যে হার্ড ডিস্কে যখন ফার্স্ট ছবি দেখাই তোমাদের বলেছিলাম প্লাস্টিকের বা লোহার দিয়ে আমাদের কিন্তু ওটাকে প্রোটেকশন দেওয়া হয়। মোটা প্লাস্টিকের মধ্যে আমাদের সিলিগুলো থাকে এবং উপরে কিন্তু লোহা দিয়ে কিন্তু আমাদের সিল করা থাকে এবং স্ট্যাক করে রাখা। স্ট্যাক মানে একের উপর এক, মানে দুটো দেখতে পাচ্ছি আমরা পরের ছবিও দেখেছিলাম যে প্ল্যাটার্স গুলো এইভাবে একের উপর এক, মাঝখান থেকে একটা কি দিয়ে গেছে, একটা স্প্রিঙ্গার গেছে, আর এখানে আমাদের অ্যাকচুয়েটার আর্ম ছিল। খুব ভুল না বললে, আমি এগুলো সবই দেখেছি এবং তার নিচেও ছিল উপরেও ছিল। এক সাইডে যদি বলি না, দুটো প্লেটার হিসাবে দুটো জায়গায় কিন্তু এরকম রিড রাইট হেড কিন্তু হিসাব মতন থাকে, প্রত্যেকটা দুটো দিকে দিকেই রয়েছে, দুটো সার্ভিসের জন্যই রয়েছে। তাহলে আমরা বললাম যেটা স্পেশালি ডিজাইন কেসের মধ্যে রাখা হয় যাতে পড়ে গেলে ভেঙে না যায়, খুব ইম্পর্টেন্ট, এবং সিল প্যাক থাকবে, কোনো হাওয়া থাকবে না। ঠিক আছে, এই হচ্ছে বেসিক গল্প। The magnetic disc can record new data as well as erase the old data recorded on it। তাহলে আমরা নরমালি এটা তো বেসিক কথা বলেই দিই, আমাদের প্রিভিয়াস ডেটাগুলোকে আমরা মানে ওল্ড ডেটা আমরা ডিলিট করতে পারি এবং নিউ ডেটাগুলোকে আমরা রাইট করতে পারি। The stored data can be recorded as many times as required without affecting it। যেগুলো আমরা অলরেডি রেকর্ড করে নিয়েছি সেই ডেটাগুলোকে আমরা যতবার ইচ্ছা আমরা কিন্তু আমরা ইউজ করতে পারবো, কোনো ব্যাপার নেই, এবং রিস্টোরেজও করতে পারবো, রি-রেকর্ডও করতে পারবো। এরকম কোনো প্রবলেম কিন্তু আমাদের হার্ড ডিস্কে মানে আমাদের ম্যাগনেটিক ডিস্কে কিন্তু কোনোভাবে থাকে না। এই হচ্ছে আমাদের স্টোরেজ অর্গানাইজ কিভাবে থাকে, যেটা পরের যে ছবিগুলো লাস্টের দিকে দেখিয়েছিলাম তার হিসাবে লেখা আছে। দ্য সারফেস of the magnetic disc has a number of invisible concentric cycle called tracks। এটা আমি বলেছিলাম যে আমাদের একটা প্ল্যাটারের মধ্যে এরকম আমাদের কি থাকবে, আমাদের ট্র্যাকস থাকবে। এই যে একটা দেখতে পাচ্ছ, এই যে ট্র্যাকগুলোকে বলা হয় গোল গোল যে কনসেন্ট্রিক ইনভিজিবল কনসেন্ট্রিক সাইকেলস রয়েছে বা মার্ক রয়েছে, সেটাকে কি বলা হয়, ট্র্যাক বলা হয়। The tracks are numbered consecutively from outermost to the innermost, starting from 0 to the on the outermost। মানে 0, আমরা 0 থেকে আমি যখন 1 দিয়ে দিয়েছি 1 দেবে না, মানে 0 দিয়ে শুরু হবে, আউটার মোস্ট থেকে ইনার মোস্টে আসবে, এটা 0, এটা 1, এটা 2, এইভাবে কিন্তু এটা নাম্বারিং করা থাকে প্রত্যেকটি ট্র্যাকের। প্রত্যেকটি প্ল্যাটারের সারফেসে ট্র্যাক রয়েছে, কিন্তু ভাববে না, মানে আমি যদি এটাকে এরকম ভাবে আঁকি, যদি সিম্পল ধরে না, এরকম অনেকগুলো আমাদের প্ল্যাটার্স রয়েছে, মাঝখানে স্প্রিঙ্গার রয়েছে, প্রত্যেকটি প্ল্যাটার্সে
সারফেসে, এটা আপওয়ার্ড সারফেস হোক কি ডাউনওয়ার্ড সারফেস, প্রত্যেকটি প্ল্যাটারের সারফেসে কিন্তু আমাদের কি থাকবে, এরকম কনসেন্ট্রিক আমাদের ইনভিজিবল কনসেন্ট্রিক সাইকেল থাকবে, সেটাকে আমরা ট্র্যাকস বলবো, এবং তাদের নাম্বারিং গুলো সবসময় কিন্তু আমাদের আউটার মোস্ট থেকে কিন্তু ইনার মোস্টে আমাদের হয়ে থাকে। এই হচ্ছে বেসিক গল্প। দ্য নাম্বার অফ ট্র্যাকস on a surface of magnetic disks vary greatly, with low capacity disks having a few as 40 track and high capacity disks having several thousand tracks। মানে সিম্পল কি বলছে, মানে এই যে ট্র্যাকটা, একটা মানে সিম্পল কথা বলছি, প্ল্যাটারের মধ্যে কতগুলো ট্র্যাক থাকবে এটা কিন্তু ভ্যারি করে, কখনো ফিক্স থাকে না, বলতে পারি না। আমি যে বলেছিলাম ডিপেন্ড আপন দ্য সাইজ অফ দ্য হার্ড ডিস্ক। যদি তোমাদের লো ক্যাপাসিটি বা লো সাইজের হার্ড ডিস্ক হয়, সিম্পল কথা যদি বলি, তাহলে কিন্তু ওখানে 40 খানা অন অ্যাভারেজ ট্র্যাকস থাকে যেটা বলেছে। আর যদি হাই ক্যাপাসিটির হয় সেখানে 1000 খানা ট্র্যাকস পার আমাদের প্ল্যাটারের সারফেসে কিন্তু থাকতে হবে। এটা কিন্তু সারফেসের একটা প্ল্যাটারের সারফেসটাকে মাথায় রেখে বলছি আমরা, ঠিক আছে। যদি আমাদের লো ক্যাপাসিটি মানে আগেকার দিনে কি ছিল, 256 আমাদের হিসাব মতন আমাদের ছিল এমবি পাওয়া যেত, ঠিক আছে। এমবির পরে আমাদের যে এখন তো আমাদের জিবি পাওয়া যেত। 256 জিবি ছিল, 512 জিবি ছিল, 1 টিবি ছিল, 2 টিবি, এইভাবে আস্তে আস্তে 8 টিবি অব্দি এখন মার্কেটে অ্যাভেলেবেল। তো স্বাভাবিক কথা, যেটা 256 জিবির যে আমাদের হার্ড ডিস্কটা, তার যে এক একটা সার্ফেস যতগুলো প্ল্যাটার থাকবে, নিশ্চয়ই মানে যে একটা 1 টিবি যেটা আছে তার কিন্তু নিশ্চয়ই সেম থাকবে না, জেনারেল গল্প। তাহলে আমাদের 256 জিবির হার্ড ডিস্কের যে প্ল্যাটার্স গুলো আছে তার মধ্যে নিশ্চয়ই কম সংখ্যক ট্র্যাক থাকবে, রাদার দ্যান যে 1 টিবির যে হার্ড ডিস্ক আছে সেগুলোর কিন্তু আমাদের তার থেকে বেশি হবে। আমরা এক একটা মানে যে আমাদের প্লেটে আমাদের যে একটা প্ল্যাটার্স বা প্লেট বলতে পারো, তার মধ্যে অনেক বেশি আমাদের ট্র্যাক থাকবে, এটাই গল্প আর কিছু না। এবার বলছে দ্য ম্যাগনেটিক ডিস্ক সারফেস অলসো হ্যাভ আ ইনভিজিবল পাই শেপ সেগমেন্ট। Thus, the track are divided into small segment and each such part of the track is called sector। যেটা বলেছিলাম, প্রত্যেকটা ট্র্যাক এরকম পাই শেপ, যে পাই দেখতে পাচ্ছ এরকম ভাবে পাই শেপে কিন্তু ভাঙা থাকে। আর এগুলো ইন্ডিভিজুয়াল, এই ট্র্যাক গুলোকে আবার ফার্দার ডিভাইড করা হয়, ট্র্যাক গুলোকে ফার্দার ডিভাইড করে আমরা বলার আগে সেক্টর বলে তাদের কিন্তু আমরা বলে আসি, ঠিক আছে। প্রত্যেকটি আমাদের এরকম ভাবে প্রত্যেকটি ট্র্যাককে ফার্দার ডিভিশন করা হয়েছে, এটাকে আমরা কি বলছি, আমরা সেক্টর হিসেবে তাকে কিন্তু আমরা বলে থাকি। এটাই ব্যাপার, মানে স্মল সেগমেন্টসে আমি বলেছিলাম যে যখন আমরা এটা পুরো রিড রাইট করবো, একটা সেক্টর কিন্তু একসাথে কিন্তু আমরা করতে হবে, এই হচ্ছে বেসিক গল্প। নেক্সট বলছে thus if there are 8 segment then there are 8 sector part track। মানে আমি একটা ছবি দিকেও বুঝিয়েছি, আমরা দেখতে পাচ্ছ যে আমরা যদি এরকম 8খানা সেগমেন্ট একটা এই জায়গায়, তাহলে আমাদের 8খানা ট্র্যাক আছে, 8খানা সেক্টর পার্ট ট্র্যাক বলতে পারো, ঠিক আছে। মানে আমাদের তো এটা গল্পটা খুব ক্লিয়ার যে এখানে আমাদের এক একটা আমাদের কি আছে, আমাদের এখানে এক একটা ট্র্যাক থাকে ইন্ডিভিজুয়াল, দেখতে হচ্ছে দিস আর অল ট্র্যাকস। আমি যদি এরকম আরো যদি ফার্দার আমি ড্র করি, এরকম এখানে কি ট্র্যাকস রয়েছে। এবার ট্র্যাকসটাকে ফার্দার করলাম পাই শেপ দিয়ে, এরকম এই করা হয়েছে, পাই শেপ অ্যারেঞ্জমেন্টে ব্রেকডাউন করা হয়েছে। তাহলে আমাদের যদি 8খানা এরকম আমাদের সেগমেন্ট থাকে আমাদের একটা প্ল্যাটারের উপর, তাহলে আমি বলবো এক একটা ট্র্যাকে 8খানা করে সেক্টর আছে। এই হচ্ছে বেসিক গল্প, ঠিক আছে। ছবিটা অলরেডি আমরা দেখেছি, তাও একবার দেখলাম। এবার এখানে বলছে টিপিক্যালি ইচ সেক্টর কন্টেন্ট 512 বাইট। স্বাভাবিক আমরা ধরলাম, মানে আগেকার দিনের কথা যদি ভেবে চলি, এখনকার দিনে তো অনেক অ্যাডভান্স চলে এসেছে, এখন সেক্টরের সাইজ অনেক বড় হয়ে গেছে। বাট ইন জেনারেল আমাদের সেক্টরে 512 খানা করে বাইটে যদি কথা বলি, ইট ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ডেটা অ্যাক্সেস বাই দ্য ডিস্ক ড্রাইভ। এটা আমি বলেছিলাম, মানে এটা স্মলেস্ট ইউনিট, মানে এর থেকে কম কিন্তু ডেটা কিন্তু অ্যাক্সেস করা যাবে না। যখন ডেটা রিড বা রাইট করবে মিনিমাম একটা সেক্টরে অ্যামাউন্ট কিন্তু করতেই হবে, যেটা বলেছি দ্য ডিস্ক ড্রাইভ ক্যান রিড বা রাইট কমপ্লিট সেক্টর এট আ টাইম। মানে যে ডিস্ক ড্রাইভের মধ্যে, মানে আমাদের যে ডিস্কের মধ্যে রিড রাইট হেড যেটা আছে, সেটা একটা সেক্টরকে একেবারে রিড বা রাইট করতে পারে, এর থেকে কম হবে না। If a computer need to change 1 byte out of 1 to মানে 512 বাইটের মধ্যে 1 বাইট চেঞ্জ করতে চাই অফ আ সেক্টর, ইট রিরাইট দ্য এন্টায়ার সেক্টর। মানে এরকম না যে আমি যদি ধরো না একটা 512 এরকম ধরো সেক্টরটা আঁকলাম আমি গোলের মধ্যে, এটা 512 বাইটের সেক্টর, আমি চাইছি এখান থেকে আমি 1 MB চেঞ্জ করবো, ধরো না সরি এই 512 বাইট, মানে আমি 1 বাইট চেঞ্জ করবো, এটা ধরো না এটা দিস 1 বাইট, এই 1 বাইটটাকে আমি চেঞ্জ করতে চাইছি কিন্তু আমি পারবো না, আমাকে পুরো 512 বাইটটাকেই কিন্তু আমাদের পুরো আবার রিরাইট করতে হবে। এই হচ্ছে বেসিক গল্প। নোটস এ লেখা আছে when pupil refers to the number of sector a disk has, the unit is called sector per track। মানে যখন কতগুলো সেক্টর আছে একটা ডিস্কে, তখন আমরা ইউনিট ইউজ করব সেক্টর পার ট্র্যাক, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এই ইউনিট আমি কথা বলি, কি বললাম, যে যখন আমরা কোনো কতগুলো সেক্টর আছে ডিস্কে যদি আমরা ভাবি, তাহলে আমরা ভাববো যে আমরা সেক্টর পার ট্র্যাক হিসেবে কিন্তু আমরা জিনিসটা মাথায় রাখবো।
To access a piece of data from the magnetic disc, one need to specify disk address, আর disk address consists of this thing. এই হচ্ছে ব্যাপার। মানে ধরে নাও কোনো একটি সিপিইউ, ধরে নাও আমি কথার কথা বলছি, কেউ যদি একটা ডিস্কের কোনো একটি ডেটাকে অ্যাক্সেস করতে চায়, তাহলে আমাদের ডিস্কের অ্যাড্রেস দিতে হবে। আর ডিস্কের অ্যাড্রেস কি নিয়ে কনসিস্ট হবে? সারফেস নাম্বার, ট্র্যাক নাম্বার আর সেক্টর নাম্বার। মানে আমি যদি ভাবো, আমি একটা ছবি এটা হাইপোথেটিক্যালি দেখাচ্ছি, ধরে নাও এখানে আমাদের এরকম প্ল্যাটার্স আছে। ছবি না আঁকলে বুঝতে পারবে না, প্রথমত একদম সিনারিও গুলো ক্লিয়ার হবে না। এই ধরে নাও মাঝখানে ওই যে স্প্লিন্ডারটা রয়েছে, ধরে নাও আমরা এখানে প্রত্যেকটা সিনারিওতে আমাদের অ্যাকচুয়ালি আর্ম এইভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি একে দেখাচ্ছি, তোমরা যাতে বুঝতে পারবে আপার এবং লোয়ার সারফেস রয়েছে। পরবর্তীকালে বুঝবে যে আমাদের আপার সারফেসটা লোয়ার সারফেসটা ব্যবহার করা হয় না, যখন যাবো বুঝতে পারবে। আপাতত আমরা ওই অব্দি যাইনি বলে আমি পুরোটাই আঁকলাম। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ধরে নাও এখানে আমাদের রয়েছে, এবার যদি ধরে নাও আমাকে এই পোর্শনের এই ডেটাটাকে দরকার ছিল, ধরে নাও আমি হাইপোথেটিক্যালি বলছি এই ডেটাটাকে দরকার ছিল, ঠিক আছে, দিস ইজ দ্য ডেটা আমাদের এখানে দরকার ছিল। তাহলে আমাকে এটাকে অ্যাক্সেস করার জন্য কি করতে হবে? প্রথমে বলতে হবে আমাদের কোন প্ল্যাটারে রয়েছে, কোন সারফেস অফ দ্য প্ল্যাটার। ধরে নাও এটা যদি 0 নাম্বার হয়, তলারটা 1 হবে, এটা যদি উপরে যদি হয় তাহলে 2, নিচেরটা 3 হবে, এটা 4 হলে এটা 5 হবে, এটা 6 হলে এটা 7 হয়, ঠিক আছে। তাহলে হিসাব মতো আমাদের প্রত্যেকটি সারফেসের কিন্তু নাম্বার আছে। ধরে আমি 2 নম্বর সারফেসে ধরে ডেটা রয়েছে, তাহলে প্রথমে 2 বলতে হবে কোন ট্র্যাকে আছে। ধরে নাও আউটার এবার ট্র্যাকিং করো, মানে বাইরের ট্র্যাক 0 থেকে শুরু হয়, তাহলে এটা ধরে নাও আমরা ধরলাম 3 নম্বর ট্র্যাকে আছে। আর কোন সেক্টরে আছে, তো ধরে নাও আমাদের একটা সেক্টরেও নাম্বারিং হয়, 0 থেকে নাম্বারিং হয়, ধরে নাও আমাদের 10 নম্বর সেক্টরে আছে। তো এই হচ্ছে আমাদের এটা অ্যাড্রেস। ধরে নাও এটা কিন্তু সিপিইউ কিন্তু জেনারেট করে দেবে যে তাহলে ফার্স্ট কি হলো, কোন প্ল্যাটারে আছে, তারপর বলবে কোন ট্র্যাকে আছে, তারপরে বলবে কোন সেক্টরে আছে। এইভাবে কিন্তু জিনিসটা, গল্পটা কিন্তু আমরা এইভাবে ভেবে থাকি, ঠিক আছে। বলছে ফর ম্যাগনেটিক ডিস্ক অফ লার্জ ক্যাপাসিটি, ডিস্ক স্ট্যাক আর ইউজ where several magnetic disks are stacked together। তাহলে অবভিয়াসলি আমি প্রথমেই বলেছিলাম যে ফার্স্ট ছবিটা দেখিয়েছিলাম যেখানে ওই প্লাস্টিকের যে এটা রয়েছে, কেসটা রয়েছে, মানে অ্যাকচুয়ালি ওর মধ্যে তো এই জিনিসটা থাকে, এটাই তো মেইন জিনিস, কিন্তু ওটা প্লাস্টিকের কেসের মধ্যে রাখা হয়। ওটাকেই বলছে ডিস্ক প্যাক বলছে। কি বলছে এটাকে? ডিস্ক প্যাক। এই কথাটা মাথায় রাখবে। এটা এখানে নোটসে বলছে ডিস্ক প্যাক মানে হচ্ছে এই যে কন্টেনারটা, যার মধ্যে আমাদের এই যে অ্যারেঞ্জমেন্টে এগুলো রাখা রয়েছে, এই প্ল্যাটার গুলো এরকম স্ট্যাক করে একটা ওই জায়গায় রাখা রয়েছে, ওটাকেই বলছে যে আমরা ডিস্ক প্যাক ইউজ করি যদি লার্জ ক্যাপাসিটি হয়। লার্জ ক্যাপাসিটি যে কোনো ক্যাপাসিটির জন্য আমরা ওটাই ইউজ করি, ঠিক আছে। দ্য ডিস্ক প্যাক ইজ মাউন্টেড অন আ ডিস্ক ড্রাইভ কনসিস্ট অফ আ মোটর টু রোটেট দ্য ডিস্ক প্যাক অ্যাবাউট ইট অ্যাক্সিস। সেটা তো আমি অলরেডি বলেছি, এই স্প্রিন্ডেরটা ঘুরে আমাদের ক্লকওয়াইজ হোক কি অ্যান্টি ক্লকওয়াইজ হোক, সেটা কার জন্য ঘুরছে? একটা মোটর আছে, সেই মোটরটা যখনই আমাদের অন হয়, মানে আমাদের সিস্টেম যখন অন হয়, মোটরটা অটোমেটিক অন হয়ে যায়, আর ওই মোটরটার সাহায্যে এই স্প্রিন্ডেরটা ঘুরে, তার মানে প্ল্যাটার গুলো কিন্তু ঘুরতে থাকে, এটাই বলছে। The disk pack must also have a access arm, by এটাকে বলা actuator arm assemble having a separate read write head for each recordable surface। এটা আমি প্রথমেও বলেছি যে আমাদের যেটাকে বলা হয় actuator arm বলা হয়, এটাকে বলা হয় access arm বলছে, এটাকে মাঝে মাঝে বলবো actuator arm। actuator arm এর মধ্যে কি থাকে? এই read write head থাকে, যাদের আন্ডারে মাঝখানে প্ল্যাটারটা থাকে, ঠিক আছে। প্রত্যেকটি সারফেসের জন্য কিন্তু একটা ইন্ডিভিজুয়াল রিড রাইট হেড কিন্তু এই অ্যাক্সেস আর্ম বা অ্যাকচুয়েটর আর্ম কিন্তু দিয়ে দেয়। The disk pad does not use the upper surface of the topmost disks and lower surface of the bottommost disks as they get scratch easily। এটাই খুব গল্প বলেছে। তো গল্পটা এটা আগেকার দিনের গল্প যদিও, এখনকার দিনে তা না, আমি তাই জন্য কিছু বলিনি। গল্পটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি, যদি এরকম হয়, ধরুন এটা হচ্ছে তিনটে নিয়ে আমি বোঝাচ্ছি তোমাদের, এই আপার সারফেসটা লোয়ার সারফেসটা একটা সময় ব্যবহার করা হতো না, ঠিক আছে। এই যে আপার সারফেসটা আছে আর এই তলার যে লোয়ার সারফেস, লাস্টের যে লোয়ার সারফেসটা আছে, মানে ওই শুরু এবং শেষটা আমি যেটা তোমার সিডি হিসাবে তুমি স্ট্যাক করে ভাবো, একদম সামনেরটা একদম জবাবটা আমরা ব্যবহার করি না কেন? কারণ চট করে ওটা স্ক্র্যাচ করে যেতে পারে। বাট মডার্ন ডেজ এরকম হয় না। দ্য মডার্ন ডেজ হাউএভার ইউজ মিনিয়েচারাইজেশন এন্ড প্রিসিশন টু এলিমিনেট দ্য ড্রব্যাক। মানে এখনকার দিনে এখন নতুন টেকনিক ইউজ করা হচ্ছে, যে যেটার সাহায্যে আমরা এই যে জিনিসটা যেটা আগে ইউজ করতাম না, কিন্তু এখন মোটামুটি কিন্তু এখন এটা ইউজ করার কনসেপ্টটা কিন্তু চলে এসেছে। তলায় ছবিটা দেখতে পাচ্ছ অলরেডি রয়েছে, আমি এখানে তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি, আর কিছু ব্যাপার নেই। এই হচ্ছে বেসিক গল্প, যেটা অলরেডি আমরা ওখানেও দেখেছি, এখানেও আমরা একটা ছবি নোটসে রয়েছে, দেখে বুঝতে পারছো অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, একই জিনিস এখানে লেখা রয়েছে, আর কোনো ব্যাপার নেই।
এবার আমরা একটা অঙ্কের দিকে চলে যাবো, যে অঙ্কটা তোমাদের নর্মালি এটা গেট এবং নেট এবং ইউনিভার্সিটি সব জায়গায় কিন্তু এরকম অঙ্ক দেবেই, ধরে রাখো তোমরা। আমি এই জন্য কিছু অঙ্ক দেখাবো, দেখিয়ে তোমাদের জিনিসটাকে ক্লিয়ার করবো। খুব ইম্পর্টেন্ট জিনিস, বলছে স্টোরেজ ক্যাপাসিটি অফ আ হার্ড ডিস্ক কি করে বার করবে। আমি বলে দিচ্ছি এখানে নাম্বার অফ রেকর্ডিং সারফেস, তাহলে মোটামুটি এটা বুঝতে পারছো যে কতগুলো সারফেস আছে, মানে কতগুলো প্ল্যাটার। ধরে নাও আমি যদি বলি, এটা এখান থেকে একটা বড় কথা বলে দিই, যদি তোমাদের বলে দেওয়া থাকে প্রশ্নে প্ল্যাটার্স বা প্লেট, ধরে নাও তোমাদের 5টা আছে হার্ড ডিস্কে, তাহলে রেকর্ডিং সারফেস কি করে পাবে। আমি লিখলাম RS, লিখলাম রেকর্ডিং সারফেস, উল্টো পাল্টা কিছু ভাববে না RS শুনে। রেকর্ডিং সারফেস কি করে পাবে, রেকর্ডিং সারফেস পাবো হচ্ছে 2 মানে প্রত্যেকটা প্ল্যাটারে দুটো করে সারফেস আছে। আমি যদি ভাবি একটা প্ল্যাটারের আপার সারফেস এবং লোয়ার সারফেস, মানে নিচের দিকে একটা উপর দিকে একটা, দুটো করে সারফেস, তাহলে 5 দুগুণে 10, 2 × 5 হচ্ছে 10। আর -2 কেন করবে বলতো, আমি বলেছিলাম যে আমরা যদি 5টা এরকম হয় 1 2 3 4 5, তাহলে উপরটা নিচেরটা আমরা ব্যবহার করি না, আমাদের ট্র্যাডিশনাল হিসাবেই চলবো, মডার্নটা বুঝবো না। মডার্ন এরকম চেঞ্জ করেছে বলে মডার্নটা ভাববো না, বাট সবসময় অঙ্কতে তোমরা কি করবে, যে আপার এবং লোয়ার যে সারফেসটাকে বাদ দিয়ে দেবে, কারণ এটা ধরেই আছে। তো সেই সূত্রে 10 - 2, তার মানে 8খানা তোমার রেকর্ডিং সারফেস আছে। তাহলে আমাদের প্রথমে বার করতে হবে কতগুলো রেকর্ডিং সারফেস আছে, তারপর হচ্ছে এক একটা সারফেসে কতগুলো ট্র্যাক আছে, নাম্বার অফ ট্র্যাক পার সারফেস। তারপর হচ্ছে নাম্বার অফ সেক্টর পার ট্র্যাক, এক একটা ট্র্যাকে কতগুলো করে সেক্টর আছে, এবং নাম্বার অফ বাইট পার সেক্টর। এই হচ্ছে বেসিক গল্প। এটা পেয়ে যাওয়া মানে তুমি মোটামুটি 3-4টা গল্প তুমি পেয়ে যাবে। ফর্মুলাটা দেখে নিয়েছো, তাহলে একটা অঙ্কে চলে আসি। বলছে 2.5 ইঞ্চি ডায়ামিটার, মানে এখানে বলেছে একটা প্ল্যাটার রয়েছে, তার ডায়ামিটারের সাইজ কত বলেছে, 2.5 ইঞ্চেস বলেছে, ঠিক আছে, ভালো কথা। ডিস্ক প্যাক হ্যাজ 6 প্লেট, 6খানা প্লেট বলে দিয়েছে, আর 512 বাইট পার সেক্টর, মানে একটা সেক্টরে 512 বাইট আছে, ভালো কথা। এবং 256 খানা সেক্টর আছে, ভালো কথা। এবং 5268 ট্র্যাক পার সারফেস আছে, মানে একটা সারফেসে কতগুলো করে ট্র্যাক যদি এখানে মনে করি, তাহলে এখানে আমাদের এরকম ট্র্যাক কতগুলো আছে, 5268, 5268 খানা আমাদের কি আছে, ট্র্যাক আছে পার সারফেসে। কি বার করতে বলেছে, ক্যালকুলেট দ্য ক্যাপাসিটি অফ আ ডিস্ক এন্ড রেকর্ডিং ডেনসিটি। খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রথমে দেখবো। তাহলে আমরা যখন এখান থেকে 6টা প্লেট পেয়েছি, 6টা প্লেট মানে আমাদের নাম্বার অফ সারফেস পেয়ে যাওয়া যাবে, কতগুলো রেকর্ডেবল সারফেস আছে, মানে যেটাকে RS বলেছি আমি, ঠিক আছে। তাহলে 2 × 6 - 2 করো, 2 × 6 মানে 12 - 2, মানে 10খানা রেকর্ডিং সারফেস আছে, ভালো কথা। এবার দেখো নাম্বার অফ ট্র্যাক পার সারফেস কত বলে দিয়েছিল আমাদের, 5268 বলে দিয়েছে। নাম্বার অফ সেক্টর পার ট্র্যাক, এক একটা ট্র্যাকে কতগুলো সেক্টর বলে দিয়েছে দেখো, 256, প্রায় একটা ট্র্যাকে 256টা সেক্টর আছে, ঠিক আছে। এবং প্রত্যেকটি সেক্টরে কতগুলো বাইট হোল্ড করছে, 512। তো সব মাল্টিপ্লাই করে দেখো, তলায় কিন্তু আমি মোটামুটি দেখতে পাচ্ছি তোমরা মাল্টিপ্লাই করেছি, দেখো টোটাল নাম্বার ট্র্যাক তোমরা ডাইরেক্ট সব দিকে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো আমাদের এক একটা সারফেসে বলে দিয়েছে 5268 খানা ট্র্যাক, তাহলে আমরা 10টা সারফেস, তাহলে 10 ইনটু করলে টোটাল সারফেস, টোটাল আমরা ট্র্যাক পেয়ে গেলাম। তার সঙ্গে নাম্বার অফ সেক্টর, মানে একটা সারফেসে যদি পাও, মানে ট্র্যাক যদি পেয়ে যাও এতগুলো 10 × 5268, তারপরে তার সঙ্গে যদি 256, মানে যেটা বলে দিচ্ছে এক একটা ট্র্যাকের মধ্যে 256টা সেক্টর আছে, যতগুলো সেক্টর আছে তার সঙ্গে মাল্টিপ্লাই করলেই পেয়ে যাও। মাল্টিপ্লাই সব চোখ বুঝে করে দাও। আমি এরকম 4টে স্টেপে লিখেছি, তোমরা ডাইরেক্ট এই লাস্ট লাইনটা লিখবে, স্টোরেজ ক্যাপাসিটি লিখে সবগুলো মাল্টিপ্লাই করে চোখ বুঝে মাল্টিপ্লাই করবে। এটা হচ্ছে আমাদের নাম্বার অফ রেকর্ডিং সারফেস, এটা হচ্ছে নাম্বার অফ ট্র্যাক পার রেকর্ডিং সারফেস, এটা হচ্ছে নাম্বার অফ সেক্টর পার ট্র্যাক, এটা হচ্ছে একটা সেক্টরে এতগুলো বাইট করে তুমি এটা বাইটে পাবে, ঠিক আছে। এটা লিখে দিই বাইটসে পাবে, তোমরা মনে হলে বাইটসে রেখে দিতে পারো। এটা আমি কনভার্ট করে 6.4 GB অ্যাপ্রক্স লিখেছি, তোমরা কনভার্টও করতে পারো, বা চাইলে তোমরা বাইটেও ছেড়ে দিতে পারো, অ্যান্সার কোনো প্রবলেম নেই। যদি মনে হয় কনভার্ট করা করতে পারো, কি করে কনভার্ট করে দিলে ডিভাইড করতে হবে, ডিভাইড বাই 1024 করতে যেতে হবে, যা পাবে যেটাকে তোমার 1024 দিয়ে ডিভাইড করবে, তাহলেই তোমরা পেয়ে যাবে। এইবার আমাদের যেটা বলেছিল যে ডেনসিটি কি বলেছিলাম, দেখো আমাদের কি বলেছে, দেখো ডেনসিটি কি করে বার করে, যেটা একদম সিম্পল কথা। আমরা যদি রেকর্ডিং ডেনসিটি বলেছে এরিয়া অফ 10 সারফেস, তা 10 সারফেসে আমাদের কি দেখতে পাচ্ছ যে 10 × পাই ইনটু আমাদের এটা কি বলেছিল, যে আমাদের ডায়ামিটার বলে দিয়েছিল, তাহলে এটা রেডিয়াস বার করতে হবে। তাহলে 10 ইনটু আমি বলছি 10 ইনটু আমাদের পাই ইনটু আমার ডায়ামিটার কত বলেছিল 2.5/2 হোল স্কয়ার। তাহলে এটা কি পেলাম আমি, এটা আমি পেলাম হচ্ছে কতগুলো টোটাল আমাদের কতগুলো আমাদের কি পেয়ে গেলাম, পাই আর স্কয়ার দিয়ে কি পাই, এরিয়া পেয়ে যাই, তাই তো সিম্পল কথা। আমরা কি পেয়ে গেলাম, এরিয়া পেয়ে গেলাম।
এরিয়া অফ 10 সারফেস পেয়ে গেলাম। এটা করে দেখলে ক্যালকুলেটর ওয়াইজ করলে 49 স্কয়ার ইঞ্চি অ্যাপ্রক্সিমেট, সবসময় অ্যাপ্রক্সিমেট রেজাল্ট বার করবে এবং পয়েন্টে পেতে পারো, তোমরা পয়েন্টে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার তোমরা সিম্পল কি হবে, রেকর্ডিং ডেন্সিটি কি, ডেন্সিটি হচ্ছে টোটাল, আমাদের মাথায় রাখবে ফর্মুলা হচ্ছে আমাদের টোটাল ক্যাপাসিটি বা স্টোরেজ ক্যাপাসিটি ডিভাইডেড বাই টোটাল এরিয়া। টোটাল এরিয়া মানে যে এরিয়া অফ 10 সারফেস বলে দেওয়া আছে, টোটাল এরিয়া ডিভাইড করলেই পেয়ে যাবে। দেখো 6.4 জিবি ডিভাইডেড বাই 49 দিয়ে করলে আমরা 0.13 জিবি পার স্কোয়ার ইঞ্চ, মাথায় রাখবে। জিবি কেন বলছে, কারণ জিবিতে অ্যান্সার এসছে বলে, ঠিক আছে। জিবি পার স্কোয়ার ইঞ্চে আমাদের কিন্তু কি পেলাম, আমাদের রেকর্ডিং ডেন্সিটি কিন্তু পেয়ে গেলাম। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, রেকর্ডিং ডেন্সিটি দিয়ে কিন্তু কখনো কখনো এরকম কিন্তু প্রশ্ন তোমাদের চলে আসবে। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ যে ডিস্ক অ্যাক্সেস টাইম, এটা আমরা বলেছিলাম, আমরা যখন বেসিক যখন আমরা অ্যাক্সেস টাইম ফর র্যান্ডম নন র্যান্ডম বলেছিলাম, তখন আমরা বলেছিলাম যে হার্ড ডিস্কের কিন্তু আমাদের অ্যাক্সেস টাইম কিন্তু আমরা খুব ভালো করে পড়বো, ডিটেলস দেখবো যে হার্ড ডিস্ক অ্যাক্সেস টাইম কি করে করে, হার্ড ডিস্ক কি করে অ্যাক্সেস করেন, তার রিলেটেড ম্যাথমেটিক্স আমরা এখানে পারফর্ম করবো, কোনো চিন্তার বিষয় নেই। বলছে দ্য ডিস্ক অ্যাক্সেস টাইম রেফার টু দ্য ইন্টারভেল বিটুইন the time a computer makes a request for transfer of data from the disk system to the primary storage and the time this operation is completed. সিম্পল কথা, কাকে বলে ডিস্ক অ্যাক্সেস টাইম। আমি যখন নরমাল যখন র্যান্ডমের জন্য বলছিলাম তখন একটা ছবি এঁকেছিলাম, এবার একটা ছবি এঁকে দেখাবো তোমাদের যে ডিস্ক অ্যাক্সেস টাইমটা হচ্ছে কিভাবে। ধরে নাও আমাদের এখানে ধরে নাও সিপিইউ রয়েছে, এটাকে সিপিইউ মারো, এটাকে হচ্ছে আমাদের র্যাম রয়েছে, এটাকে র্যাম বলে আইডেন্টিফাই করো, আর এটা হচ্ছে আমাদের যেটা সবসময় আমরা হার্ড ডিস্ক কিন্তু এরকম ভাবে সিলিন্ডার অ্যাপ্রোচে বসাই, এটাকে হচ্ছে হার্ড ডিস্ক। মানে গল্পটা বলছে দেখো যে সময়টুকু লাগে, মানে গল্পটা আমাদের সিপিইউ ধরে নাও কোনো একটি আমাদের পোর্শনে কোনো ডেটাকে অ্যাক্সেস করতে বলেছে। এবার দেখো রেফার টু দ্য ইন্টারভেল বিটুইন দ্য টাইম কম্পিউটার নিড রিকোয়েস্ট, কম্পিউটার মেক্স আ রিকোয়েস্ট টু, ধরে নাও সিপিইউ কোনোভাবে বলেছে যে হার্ড ডিস্কের এই পোর্শনের ডেটাটা আমাকে র্যামে আনতে হবে। তো ধরে নাও সিপিইউ, আমি এটা ফেসে এভাবে বোঝাবো, ধরে নাও 2 বেজে আমাদের 5 মিনিটে সিপিইউ বলেছে, একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আমাকে এই অ্যাড্রেসে ডেটাটাকে তুলে র্যামে আনতে, এবং এই কাজটা এই বলে দেওয়ার পর আমাদের এই কাজটা পুরো কমপ্লিট হয়েছে, মানে এখানে এসে বসেছে আমাদের 2 বেজে 10 মিনিটে। ঠিক আছে, বুঝতে পেরেছো? পুরো জিনিসটা ভালো করে ভাবো। সিপিইউ 2 বেজে 5 মিনিটে বলা হয়েছিল যে হার্ড ডিস্কের এই পোর্শনের ডেটাটাকে তুলে আমাদের র্যামে রাখতে হবে। প্রাইমারি স্টোরেজ যখন লেখা আছে, এবার পড়লে বুঝতে পারবে, রিকোয়েস্ট ফর ট্রান্সফার ডেটা ফ্রম দ্য ডিস্ক সিস্টেম, মানে হার্ড ডিস্ক থেকে টু দ্য প্রাইমারি স্টোরেজ, মানে র্যামে, হার্ড ডিস্ক থেকে র্যামে নিয়ে আসার কথা। কিন্তু আমাদের হার্ড ডিস্কে তো আমাদের নিয়ে আমরা সিপিইউ কথা বলে না, হার্ড ডিস্ক যে কোনো কিছু আমাদের সিপিইউ যে কোনো কিছু প্রসেসিং কার উপরে করে, র্যামের উপর করে। আমরা মোটামুটি বেসিক যেটা যারা জানো তারা মোটামুটি আইডিয়া ক্লিয়ার আছে। তো সেই সূত্রে আমাদের হার্ড ডিস্ক থেকে তুলে এনে কোথায় রাখতে হবে, র্যামে রাখতে হবে। তো আমাদের সিপিইউ 2 বেজে 5 মিনিটে বলা হয়েছিল যে আমাদের তুলে এনে রাখার কথা বলেছে, এবং কখন গিয়ে কাজটা কমপ্লিট হয়েছে 2 বেজে 10 মিনিটে। তাহলে এই ডিফারেন্স যদি বার করো, 2 বেজে 10 মিনিট থেকে মাইনাস 2 বেজে 5 মিনিট যদি করো, তাহলে ধরবে 5 মিনিট সময় লেগেছে। এটাকেই বলা হয় কি, এটাকেই বলা হয় যে ডিস্ক অ্যাক্সেস টাইম, ডিএসটি লিখলাম। ঠিক আছে, ডিস্ক অ্যাক্সেস টাইম ক্লিয়ার হয়ে গেছে। হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিয়ে বললাম, এত সময় লাগে না, দিস মাইক্রোসেকেন্ড বা ন্যানোসেকেন্ডের টাইম লাগে, বাট বলানোর জন্য, বোঝার জন্য তোমাদের একটা হাইপোথেটিক্যালি মিনিট দিয়ে বোঝালাম, তোমাদের জিনিসটা ক্লিয়ার করে। বুঝতে পেরেছো? এই হচ্ছে বেসিক গল্প। টু অ্যাক্সেস দ্য ডিস্ক data stored on a disk, we need the disk address consist of track, সারফেস নাম্বার বা হেড নাম্বার, আমরা সারফেস দিয়ে বোঝো, ট্র্যাক বা সেক্টর নাম্বার, এগুলো মোটামুটি আমরা আগে বলে বুঝেই গেছি। যে কোনো আমরা যদি কোনো, এই যে আমরা বললাম না যে সিপিইউ বলেছে যে হার্ড ডিস্ক থেকে তুলে এনে র্যামে রাখতে, সিপিইউ তো বলে হার্ড ডিস্কের কোন জায়গায় তুলে আনতে হবে। তাহলে যখনই আমরা কোনো ডিস্ককে অ্যাক্সেস করতে যাই, তাহলে আমাদের কি কি লাগে, আমাদের সিম্পল আমাদের তার সারফেস নাম্বার জানতে হয়, তার আমাদের ট্র্যাক নাম্বার জানতে হয়, বা আমাদের সেক্টর নাম্বার জানতে হয়, নাহলে কিন্তু আমরা তুলে আনতে পারবো না। সিম্পল কথা। সিপিইউ এইভাবেই যে অ্যাড্রেসটা জেনারেট করে, এবার অ্যাড্রেস জেনারেট করে দেওয়ার পর আমাদের হার্ড ডিস্ক থেকে এটাকে তুলে আমাদের সিপিইউতে নিয়ে আসতে হয়। এই কিছু পোর্শন গুলো আমাদের জেনে, আর কিছুই না। এই হচ্ছে বেসিক গল্প। এবার আমরা ডিস্ক অ্যাক্সেস টাইমে আরো কিছু টার্মস কিন্তু আমরা এখান থেকে দেখবো। ফার্স্ট হচ্ছে সিক টাইম। সিক টাইম কি বলছে, দ্য টাইম রিকোয়ার্ড to position the read write head on the specific track বা cylinder is called seek time। মানে গল্পটা কি, এখান থেকে seek time কথাটা কি আসছে, যে আমাদের যে read write হেডটা, দেখো আমাদের গল্পটা ধরে নাও, আমি এরকম একটা কথা বলছি, আমি ছবিটা না আঁকলে কিন্তু বুঝতে পারবে না। ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা প্ল্যাটারের একটা ছবি আঁকলাম। ধরে নাও সিপিইউ বলেছে যে আমাকে এই পোর্শনের ডেটাটাকে দরকার। ঠিক আছে, এই পোর্শনের ডেটাটাকে দরকার। ধরে নাও সিপিইউ বলে দিয়েছে যে এইটুকু পোর্শনের ডেটা কিন্তু আমার দরকার। এবার ধরে নাও
আমাকে তো এটা তো আমাদের অ্যাকচুয়াটার আর্ম, যদি খুব ভুল না বলি দিস অ্যাকচুয়াটার আর্ম এরকম ভাবে থাকে। তো অ্যাকচুয়াটার আর্মে এই যে রিড রাইট হেডটা আমাদের এটা কোন ট্র্যাকে, ধরো 0 নম্বর ট্র্যাকে আছে, তো আমাকে কোন ট্র্যাকে নিয়ে আসতে হবে, আমাদের ট্র্যাক নাম্বার 1-এ। তো এই যে 0 থেকে 1-এ যে এই যে নিয়ে আসছে ট্র্যাকটা, এই যে রিড রাইট হেডটা যে আমি বলেছিলাম না এরকম মুভমেন্ট করে, এরকম বা এরকম মুভমেন্ট করে, 2 and 4 মুভমেন্ট করে টুয়ার্ড রেডিয়াস। তো রিড রাইট হেডটা এই পার্টিকুলার ট্র্যাকে এসে পড়তে যে সময়টা লাগে, সেই সময়টাকে বলা হচ্ছে সিক টাইম বলা হয়। যেই ট্র্যাক থেকে ডেটাটাকে তুলবে সেই ট্র্যাকে এর উপর রিড রাইট হেডটাকে আমাদের আনতে যে সময়টা লাগে তাকে কি বলা হয়, আমাদের সিক টাইম। বলছে সিক টাইম ভ্যারিস অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ দ্য অ্যাক্সেস আর্ম। এবং ফিক্স কিছু না। এবার ধরে নাও এই অ্যাক্সেস, এই যে আর্মটা রিড রাইট আর্ম ধরে নাও বা অ্যাক্সেস আর্ম যাই বলো না কেন, অ্যাকচুয়ালি আর্ম হিসাবে এটা কোথায় আগে ছিল, তারপরে কোথায় এসে বসবে সেটা তার উপর ডিপেন্ড করবে। মানে প্রিভিয়াস রিড রাইডে কোথায় ওটা ছিল আর এখন ওটা কোথায় এসে বসলো তাদের সাথে তার উপর ডিপেন্ড করবে। যদি খুব দূরে থাকে তাহলে সেই অনুযায়ী সেটাকে নিয়ে আসতে হবে এখানে। তো এটা এর পেছনে পর অনেক বড় অ্যালগরিদম আছে, এটা আমরা অপারেটিং সিস্টেম প্লেলিস্টে ক্লিয়ার করেছি। প্রথমে বলে দিই, অপারেটিং সিস্টেম প্লেলিস্টে ক্লিয়ার করেছি এর কিন্তু ডিস্ক অ্যাক্সেসের এগেইনস্টে অনেক রকম অ্যালগরিদম, যে কোন অ্যালগরিদম আমরা ইউজ করলে আমাদের ডিস্ক অ্যাক্সেস কিন্তু অনেকটা ফাস্ট হবে। এটা আমাদের অপারেটিং সিস্টেম প্লেলিস্টে কিন্তু এটা আমরা পুরো জিনিসটা কভার করেছি। এটা ওএস ম্যানেজ করে, অপারেটিং সিস্টেম ম্যানেজ করে যে কি অর্ডারে আমাদের ডেটাগুলোকে রিড রাইট হবে, মানে অ্যাক্সেস আর্মটা কিভাবে আমাদের সিক টাইমটা কমাতে। আলটিমেটলি মাথায় রাখবে উই হ্যাভ টু মিনিমাইজ দ্য সিক টাইম। যত আমরা সিক টাইমটা কমাবো তত আমাদের ফাস্টার অ্যাপ্রোচ অফ ডেটা রিড রাইট কিন্তু রিড বা অ্যাক্সেস হতে পারে। অ্যাক্সেস না, সিম্পল রিডের কথা বলো, রাইটের কথা বলি না। আমাদের ডেটাগুলোকে আমাকে অ্যাক্সেস কিন্তু খুব কম সময় করতে হবে। তার জন্য একটা বেসিক অ্যালগরিদম চলে পেছনে, ঠিক আছে, যেটা অপারেটিং সিস্টেম ম্যানেজ করে চালায়। তো তার জন্য ওগুলো আমরা কভার করেছি হচ্ছে অপারেটিং সিস্টেম প্লেলিস্টের মধ্যে আছে, ঠিক আছে। এই হচ্ছে বেসিক গল্প। when a read write command is received, মানে সিম্পল যখন রিড রাইট কমান্ড যখন আসবে সিম্পল, তখন আমাদের যেই পজিশনে আমাদের অ্যাকচুয়েটার আর্মটা ছিল সেখান থেকে আমাদের একটা ডিজায়ার্ড ট্র্যাকের উপর গিয়ে বসানোর যে সময়টাকে কি বলা হয়, ওটাকে বলা হয় সিক টাইম। দ্য অ্যাভারেজ সিক টাইম ইজ অফ অর্ডার অফ 10 to 100 মিলি সেকেন্ড। 10 থেকে 100 মিলি সেকেন্ডের মধ্যে নর্মালি কিন্তু একটা অ্যাভারেজ সিক টাইম কিন্তু হয়ে আসে, ঠিক আছে। এই হচ্ছে বেসিক গল্প। নেক্সট হলো ল্যাটেন্সি কাকে বলছে, এবার ভালো করে দেখে ছবি দেখলেই বুঝতে পারবে। দেখো আমরা কিন্তু এবার কিন্তু এই যে রিড রাইট হেডটা আমরা কিন্তু ডিজায়ার ট্র্যাকে নিয়ে চলে এসেছি ধরে না। এবার ট্র্যাকে তো নিয়ে এসেছি ধরে না, এই যে ট্র্যাকটা রয়েছে, আমি এর ওপরটা মুছে দাও মানে বোঝার জন্য। তো আমি এটা ফ্রেশ করে আমি একে দেখাচ্ছি এর হিসাবে। ধরে নাও আমরা কিন্তু এটা ডিজায়ার ট্র্যাকে, এই ট্র্যাকের উপরে ডেটাটাকে রিড করতে হতো। ধরে নাও আমি ডিজায়ার ট্র্যাকে আমার অ্যাকচুয়াল রিড রাইট চলেছে, বাট আমাকে রিড করতে হবে এইটুকু পোর্শন রিড করতে হবে, ধরে নাও অ্যাক্সেস করতে বলেছে। এইবার দেখো আমাদের ছিল হচ্ছে বাইরের দিকে আমাদের রিড রাইট হেড বা অ্যাকচুয়াটার আর্ম, এখন আমাদের আলটিমেটলি আমাদের ঠিক জায়গায় মানে ঠিক ট্র্যাকের উপর বসে গেছে। তো এই সময়টাকে বলা হয় সিক টাইম। এবার এই যে আমাদের রিড রাইট হেডটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট সেক্টরে নেই। তো আমরা জানি যেটা ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ ঘুরছে কোনোভাবে, যেইভাবে মোটর রয়েছে, যে কোম্পানির ম্যানুফ্যাকচারিং যেভাবে বলেছে সেভাবে ঘুরছে। তো এই যে ধরে না এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ বোঝায়, তাহলে এই জিনিসটাকে রিড রাইট হেড তো এটাকে ঘুরে এখানে আসতে পারবে না, বাট এই ডিস্কটা ঘুরছে। তো ঘুরতে গেলে কি এই পোর্শনটা গিয়ে কোনোভাবে তলায় আসবে, তাই তো কোনো একটা সময়। তো এই যে ঘুরে এখানে গিয়ে যে তলায় আসলো, মানে এখান থেকে যে ঘুরতে 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 গিয়ে এখানে গেল, এই যে সময়টা লাগলো এটাকে বলা হয় ল্যাটেন্সি বলা হয়। এগুলো বুঝতে পেরেছো যে ওয়ান্স দ্য ডিস্ক ড্রাইভ পজিশন the read write head on the particular track or cylinder of a disk, তার মানে হয়ে গেল প্রথমে রিড রাইট হেড প্রথমে তার পার্টিকুলার ট্র্যাকে বসে গেল, and activate the read write বা activate the head, it has to wait until the desired sector of that track comes under it। মানে ট্র্যাকে বসে যাওয়ার পরেই আমাদের কি হয়, আমাদের রিড রাইট যে হেডটা আছে সেটাকে অ্যাক্টিভেট করে দেওয়া হয় এবং ওয়েট করছে যতক্ষণ সে ডিজায়ার্ড ট্র্যাকটা তার আন্ডারে না আসে, না আসলে এটা রিড করতে পারবে না। এই হচ্ছে বেসিক গল্প, এটা ওয়েট করতে হবে। এই যে ওয়েটিং টাইমটাকে বলা হচ্ছে আমাদের ল্যাটেন্সি। দ্য টাইম রিকোয়ার্ড টু স্পিন দ্য স্পেসিফিক সেক্টর আন্ডার দ্য হেড ইজ কল্ড ল্যাটেন্সি। এই যে ঘুরে যে সময়টা যে ওয়েট করলো, এমনকি এটা ঘুরে যেতে সময় লাগছিল ধরে নাও এক্স অ্যামাউন্ট অফ টাইম, ঠিক আছে। তাহলে এইটাই যে এক্স অ্যামাউন্ট অফ টাইমটাকে বলা হয় ল্যাটেন্সি বলা হয়, ঠিক আছে। আর এটাকে বলা হয় রোটেশনাল ডিলে বলতে পারো। অনেক সময় প্রশ্নগুলো দিয়ে দেয় রোটেশনাল ডিলে অফ হার্ড ডিস্ক কি কাকে বলে, ল্যাটেন্সি কাকে বলে। তাহলে এরকম ভাবে বাংলা ভাষায় বলে দিই, প্রথমে তো আমরা সিক টাইমটা বুঝে গেছি যে রিড রাইট হেডটা তার অ্যাপ্রোপ্রিয়েট ট্র্যাকে বসে গেছে, ট্র্যাকে বসে যাওয়ার পর কি ওটা অ্যাক্টিভেট হয়ে যায় এবং ওয়েট করে যত পর্যন্ত তার যেই ট্র্যাক থেকে ডেটা তুলবে, সরি যেই সেক্টর থেকে ডেটা তুলবে সেটা যত ঘুরে তার আন্ডারে আসবে। ঘুরতে ঘুরতে মানে অবভিয়াসলি ঘুরছে, তো জিনিসটা ঘুরছে, ঠিক আছে, এরকম ভাবে ঘুরছে, ঘুরি দেখা এরকম ভাবে ঘুরছে, ঠিক আছে। তো ঘুরে যত পর্যন্ত ঘুরে ওর কাছে আসতে যে সময়টা লাগবে সেটাকে কি বলা হয়,
এটাকে আমরা বলতে পারি যে ল্যাটেন্সি বলতে পারি, ঠিক আছে? এই হচ্ছে বেসিক গল্প। বলছে the average latency of a disk is 1/2 of the time taken by the disk to rotate once, মানে average latency কি বলছে, সে 1/2 of the total যে আমাদের সময়টা লাগে, সেটা মোটামুটি আমাদের একটা রোটেশনতে যে সময়টা লাগে তার 1/2 হচ্ছে ল্যাটেন্সি বলা হয়। এক্সাম্পল, যদি ডিস্কটা যদি 3600 আরপিএম হচ্ছে রোটেশন পার মিনিট, এইভাবে আমরা মেজার করি রোটেশনাল স্পিডটা, ঠিক আছে? রোটেশনাল স্পিড বলে দেওয়া থাকে, তোমাদের সবসময় প্রশ্ন এরকম একটা অঙ্ক দেখবো। তো অ্যাভারেজ ল্যাটেন্সি করে বার করো 1/2 ইন্টু 1 বলছে আমাদের টাইম টেকেন বাই ডিস্ক টু রোটেট 1/2, মানে 1/2 অফ দা যে টাইমটা, এটা তো আমাদের আরপিএম এ আছে, তো সেখান থেকে মিনিটে যেতে গেলে কি করবো 1/3600 মিনিটে কনভার্ট হয়ে যাবে। এবার কাটাকুটি করলে আমাদের মোটামুটি অ্যাভারেজ যে ল্যাটেন্সি পাওয়া যায়, যেটা কিনা আমাদের ফর দ্য, যদি আমাদের 3600, এখনকার দিনে সব হার্ড ডিস্কের যে আরপিএম গুলো 5400 আরপিএম হয়ে গেছে মার্কেটে, যেগুলো পাওয়া যায় মোটামুটি, তো অঙ্কটা 3600 আরপিএম বলেছে, 3600 রোটেশন পার মিনিট, সেখান থেকে মিনিটে কনভার্ট করতে গেলে কি করতে হবে 1/, ওটা দিলে কিন্তু আমরা মিনিটে পেয়ে যাবো, মাল্টিপ্লাই করলেই মোটামুটি তোমরা একটা জায়গায় তোমরা চলে আসবে। নেক্সট হচ্ছে ট্রান্সফার রেট, কি বলতে চাইছে দেখলে বুঝতে পারবে। ইট ইজ দ্য রেট অ্যাট উইচ, এটা দা আছে, the computer read write data either from disk to memory or from memory to disk, তাহলে বুঝতে পারলে যে এটা হচ্ছে কি একটা রেট, এটা সাহায্যে কম্পিউটার বা সিপিইউ বলতে পারো রিড রাইট করছে আইদার ফ্রম ডিস্ক টু মেমোরি, মানে সিম্পল কথা ডি টু, মানে এখানে ভাইস ভার্সা দিলাম, ডিস্ক থেকে মেমোরি বা মেমোরি থেকে ডিস্ক। মেমোরি মানে কি, আমাদের র্যামের কথা বলছে, মানে র্যাম থেকে আমাদের আর ডিস্কে, মানে আমাদের হার্ড ডিস্কের কথা বলছে, এখানে হচ্ছে এইচডিডি পাবো, মানে ডিস্ক মানে হার্ড ডিস্ক থেকে র্যাম থেকে হার্ড ডিস্ক নিতে গেলে যে সময়টা লাগে, মানে আমাদের রেটটা, যে রেটে আমাদের করি সেটাকে বলা হয় ট্রান্সফার রেট বলে আমাদের বলা। ট্রান্সফার রেট একটা অঙ্ক আমি তলায় করেছি, দেখলে বুঝতে পারবে। বলছে কি বলে দিয়েছে দেখলে বুঝতে পারবে, বলছে রোটেশন স্পিড বলে দিয়েছে এত, ভালো কথা 3600 আরপিএম, এন্ড ডিস্কের মধ্যে আমাদের 125 ট্র্যাক পার সেক্টর পার ট্র্যাক আছে, মানে হিসাব মতন বুঝতে পারছো, মানে এক একটা ট্র্যাকে, ট্র্যাকের কথা বলে ট্র্যাকের মধ্যে কতগুলো এরকম সেক্টর আছে, 125টা আমার সেক্টর আছে, তাহলে মোটামুটি আইডিয়া পেয়ে গেলে। এবং এক একটা সেক্টরের যে সাইজ কত বলে দিয়েছে 512 বাইট, 512 বাইট বলে একটা সেক্টরের ট্র্যাক। ফাইন্ড দ্য ডেটা ট্রান্সফার রেট, ডেটা ট্রান্সফার রেট বলতে বলেছে। তাহলে এই টাইপের অঙ্ক দিলে কিভাবে করবো, প্রথমে আমাদের একটা স্টেপ বাই স্টেপ সলিউশন করেছি, একটা জানলে সব করতে পারবে। এই অঙ্কগুলো কিন্তু একদম হাতি ঘোড়া কিছু নেই, একটা দেখলে সব করতে পারবে। বলছে বাইট ট্রান্সফার পার ট্র্যাক, ঠিক আছে? এটা হচ্ছে রেভলিউশন টাইম বলতে পারো, মানে এক একটা মানে ট্র্যাক থেকে কতগুলো বাইট ট্রান্সফার হয়, সিম্পল কথা যদি বলি। দেখো এক একটা ট্র্যাকের মধ্যে আমাদের কতগুলো সেক্টর আছে, 125টা সেক্টর আছে, আর একটা সেক্টরে কতগুলো আমার ডেটা আছে, যেখানে 512, তাহলে এটা বাইট পার ট্র্যাক, মানে আমি যদি বলি সিম্পল এক একটা ট্র্যাক থেকে কতগুলো বাইট যায়, তাহলে ফার্স্ট আমাদের স্টেপ কি করতে হবে, যে কতগুলো বাইট এক একটা ট্র্যাক থেকে ট্রান্সফার হয় সেটা আমাকে জানতে হবে, মানে আমাদের ট্রান্সফার হতে পারে। তাহলে হচ্ছে 125 সেক্টর, আর একটা সেক্টরে 512 বাইট, তাহলে এতগুলো বাইট যেতে পারে। দেখো টাইম ফর পার রেভলিউশন যদি বলি, তাহলে আমরা সেকেন্ড, মিনিটে করতে গেলে 1/, বলেছিলাম, আর সেকেন্ডে করতে গেলে কি হবে 60/3600 করবো, এটা সেকেন্ডে কনভার্ট করছে। আমাকে এখানে বলেছিল আরপিএম এ বলেছিল 3600 আরপিএম, এখান থেকে যদি মিনিটে যাও তাহলে কি করবে 1/3600 করলেই মিনিট হয়ে যাবে। আমি শর্টকাট ট্রিক গুলো বলে দিচ্ছি, লং কাটে গেলাম না। আর সেকেন্ডে যেতে গেলে কি করতে হবে এখান থেকে, তাহলে এখানে করতে গেলে 60/3600 তোমরা সেকেন্ড পেয়ে যাবে, ব্যাস হয়ে গেল। এবার তোমার ডেটা ট্রান্সফার রেট কি করে পাচ্ছ, সিম্পল কিছুই না, আমাদের পুরো টোটাল দেখতে পাচ্ছ যে আমাদের ডেটা ট্রান্সফার রেটের ফর্মুলা হচ্ছে যে একটা ট্র্যাক থেকে যে ডেটাটা যায়, অ্যামাউন্ট অফ ডেটা ডিভাইডেড বাই তোমার যে পার সেকেন্ডের টাইমটা, মানে সিম্পল কথা যে না ডেটা বাই টাইম করলে কিন্তু আমরা পেয়ে যাবো, সিম্পল কথা। মানে ডেটা ট্রান্সফার রেট যদি আমি বলি ডেটা পার সেকেন্ড, মানে ডেটা কতটা, অ্যামাউন্ট অফ ডেটা পার সেকেন্ডে কত যাচ্ছে, তাহলে অ্যামাউন্ট অফ ডেটা ডিভাইডেড বাই কত সেকেন্ড, এটা সেকেন্ডের গল্প রয়েছে। টোটাল যে অ্যামাউন্ট অফ সেকেন্ডে আমরা পেয়েছি, তাহলে সিম্পল দেখো আমাদের এক একটা ট্র্যাক থেকে এতগুলো বাইট যাচ্ছিল 125 × 512, আর আমাদের সেকেন্ড যে টোটাল আমাদের যেটা আরপিএম থেকে বলে যাচ্ছি, আমি এখানে সেকেন্ডে কনভার্ট, যেটা বলেছি সেকেন্ডে কনভার্ট করলাম, বাস 60 বাই টাইমটা পেয়ে গেলাম, তাই সেকেন্ড বাই একটা টাইম বলতে পারো। এবার ডিভাইড করো সিম্পল, এবার 360 উপরে চলে গেলে কাটাকুটি করলে তুমি পাবে এইটা পাবে, এই অবধি অ্যান্সার রেখে দিতে পারো, অতদিন নিয়ে যেতে হবে না মোটামুটি। এখানে 384 চারখানা ছিল বাইট পার সেকেন্ড। এবার বাইট থেকে তুমি মেগাবাইটে নিয়ে যাও, মেগাবাইটে করতে গেলে কি হয় 2^20 দিয়ে ডিভাইড করো, আমরা সবসময় জানি এমবি মানে 2^20, 2^20 দিয়ে ডিভাইড করে তুমি পেয়ে যাবে 3.66 MBPS,
MBPS, মেগাবাইট পার সেকেন্ড। এবার বুঝতে পারছো তো, যখন আমরা ট্রান্সফার করি মানে একে মানে সিম্পল যখন ডেটা ট্রান্সফার করি, যেমন পেন ড্রাইভ থেকে হার্ড ডিস্ক থেকে, তখন আমাদের এরকম একটা স্পিড বলে দেয়, এত স্পিড দেখায় আমাদের, এত স্পিড দিচ্ছে। এটা কেন দেয় এটা এবার বুঝতে পারছো। এবারে এটা করে ডেটা ট্রান্সফার রেট, মানে এক একটা আমরা সিম্পল মাথায় রাখলাম, এক একটা ট্র্যাকে কতগুলো বাইট আছে ডিভাইডেড বাই টাইম, ব্যাস আর কিছু না। সিম্পল ফর্মুলা যে নাম্বার অফ বাইট ইন আ ট্র্যাক ডিভাইডেড বাই সিম্পল পার রেভলিউশন, টাইম ফর পার রেভলিউশন বার করতে গেলে আরো ফর্মুলাটাকে সিম্পল করে দিই, এটাকে তলায় আমি লিখে দিচ্ছি। এই হচ্ছে ফর্মুলা, এটা মাথায় রাখতে পারো। ডেটা ট্রান্সফার রেট বাইট ইন আ সিঙ্গেল ট্র্যাক ডিভাইডেড বাই টাইম ফর ওয়ান রেভলিউশন, এটা কিনা সেকেন্ডে আমরা ভাববো, ব্যাস আর কিছুই না। এটা মাথায় রাখলে কিন্তু আমরা আলটিমেটলি আমরা কিন্তু করে দিতে পারবো। কি করে দিতে পারবো? আমরা কিন্তু ট্রান্সফার রেট কিন্তু আমরা হার্ড ডিস্কে বার করবো। আমি জানি লেকচারটা অনেকটা বেশি বড় হয়ে গেল, বাট এটা পুরোটা জিনিসটা আমরা ক্লিয়ার করলাম, যেখানে আমাদের ডিস্কের আর্কিটেকচার, তার অ্যাক্সেস টাইম, তার বেসিক কি করে ক্যাপাসিটি বার করি, রেকর্ডিং ডেন্সিটি করে বার করতে হবে, এবং তার ট্রান্সফার রেট কি, কতটা ট্রান্সফার রেট হতে পারে, সেটাও কিন্তু টাইমটাও আমরা, যেটা স্পিডটাও আমরা কিন্তু দেখে শিখলাম। আশা করি কনসেপ্ট আমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।